তনু দ্বারা উচ্চারিত মন্ত্র হচ্ছে তন্ত্র, ঠিক আছে? এই যে এন্টিটি রয়েছে সেটাকেও আমরা হয়তো নিয়ার ফিউচারে কোনো টেকনোলজি আবিষ্কার হবে আমার মনে হয়, সেটার মাধ্যমে আমরা তাদেরকে দেখতে পাবো বা ভিজুয়ালাইজ করতে পারবো বা তোমার ওপর হাবি হওয়ার চেষ্টা করবে। দুটো জায়গাতে প্রবলেম হয়, একটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, যদি আমি বলি পুজো করতে ইচ্ছা করবে না, নোংরা থাকবে, বাজে গন্ধ বেরোবে তোমার সারাউন্ডিং থেকে, তোমার গায়ের থেকে বাজে গন্ধ বেরোতে পারে, আর তোমার রিলেশনশিপ আর তোমার ফিনান্সিয়াল জায়গা খুব বাজে রকমভাবে সাফার করবে। খুব কমন একটা টার্মস আঁচড় থাকা দেহের মধ্যে, সেই জিনিসটা হয়েছিল। ইভেন তুমি যদি এখনও এই জায়গাটাতে দেখো, আর আমার পিঠের একদম ব্যাক সাইডে এখন দেখো, আজকে কত তারিখ, আমার কত তারিখ আজকে, মে মাসের কোনো একটা তারিখ হবে, এবার আমার কিন্তু এখনও রয়েছে। আর এই যে আঁচড়টা খেয়েছি সেটা রিসেন্ট 5-6 দিনের মধ্যে ঘটেছে, তার জন্য অনেক প্রবলেমস হয়েছে, লাইফ রিস্ক হয়েছে, মরতে মরতে বেঁচেছি। ইভেন এরকম অনেক কল রেকর্ডিং আছে, অনেক ঘোষলি কল রেকর্ডিং রয়েছে যেগুলো আমি আপলোড করিনি, কারণ সেইগুলো এতটা ডেঞ্জারাস, এতটা ডিস্টার্বিং, আমার মনে হচ্ছে সেগুলো মানুষের সামনে না আসাটাই ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আমাদের আবার স্বাগত জানাই। তো আজকে থাম্বনেল দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন কে আছে আমাদের সাথে, কেকে উইথ কেকে, মানে কেকে পডকাস্টের সাথে কৌস্তব কুমার। এবং ওর যে কিউরিফাইড যে চ্যানেলটা আছে সেখানে গোসলি কল রেকর্ডিং যেটা করা হয়, এবং সেখানে অনেক রকম গল্প যেগুলো ও এখনো রিলিজই করেনি নিজের চ্যানেলে, সেই সব বিষয়ে আলোচনা করব। এবং কি মর্মান্তিক আচর ওর গায়ে দেখা গেছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এই পডকাস্টে। আর একটা জিনিস আর বলতে পারছি না আপনাদেরকে, জাস্ট হেডফোনটা কানে লাগান আর শুনতে থাকুন, আর তার কাছে ডাইরেক্ট চলে যাব। থ্যাংক ইউ। কৌস্তব, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে গো কৌস্তব। আচ্ছা, অনেকদিন পর, মানে আমি তোমার বিশাল বড় একটা ফ্যান, মানে এটা আমি বলতে চাইছি, কারণ হচ্ছে যে মানে তোমার কিউরিফাইডের প্রত্যেকটা কল রেকর্ডিং প্রিমিয়ারে আমি শুনি। আচ্ছা। এবং না শুনলে রাত্রিবেলা ঘুম হয় না, এবং 3টের সময় যেটা দুপুরবেলা আছে সেটা আমি রিপিট শুনি। মানে এতটাই আমি ক্রেজি ফ্যান তোমার একটা। আমি মানে দেখাতে পারছি না, ঠিক আছে, দরকার নেই দেখানো। সেই হিসাবে মানে কি বলবো, মানে আমি তোমাকে কাছে পেয়ে আমি খুব, মানে গার্লফ্রেন্ড নই ভাই, কাছে পেয়ে সেরকম ভাবো। আরে তুমি মানে আজকে তাহলে পডকাস্টটা এই তোমাকে যে পেয়েছি এটা অনেক আমাদের কপাল, একটা খুব ভালো জিনিস। আর তা শুরু করি আমরা একটু কথাবার্তা, আর তোমার লাইফের এক্সপিরিয়েন্স যেগুলো আছে। এই কিউরিফাইড যেটা তোমার একটা মেন চ্যানেল, যেখান থেকে তোমাকে কৌস্তব কুমারকে চেনা গেছে, এই কিউরিফাইডের মানেটা কি একটু বলো। দেখো কৌশিক, আমি বায়োলজি স্টুডেন্ট, মাইক্রোবায়োলজি নিয়ে পড়তাম, অনেকেই জানেন যারা আমার ব্যাপারে জানেন। এবার আমাদের বায়োলজিতে কয়েকটা টার্মস রয়েছে নিউট্রিশনের দিক দিয়ে, যদি আমি বলি ব্রায়োফাইট, ক্রায়োফাইট, টেরিডোফাইট। ফাইট মানে হচ্ছে মিনস অফ নিউট্রিশন, ওকে। কিউরিওফাইট, ওই কিউরিওফাইটের এই যে ফাইটটা সেখান থেকে এসছে, বায়োলজির ওই অ্যাসপেক্ট থেকে। কিউরিয়াস থেকে এসছে কিউরিওসিটিটা কি নিয়ে, অকাল্ট, ডার্ক জিনিসপত্র, অনেক ক্ষেত্রে এন্টিটি, ভূত প্রেত যেটা আমরা বলে থাকি, সেখান থেকে এসছে। মানে সেটার যে কিউরিওসিটি সেটাকে কিউরিও দিয়ে আমি ভেবেছি। আর ফাইট মানে হচ্ছে নিউট্রিশন। মানে এক কথায় যদি আমি বলি যে তোমার ভেতরে যে ডার্ক জিনিসপত্রের প্রতি একটা কৌতূহল রয়েছে, এই চ্যানেলে সেটা নিবারণ করা হবে। তোমার ডার্ক কিউরিওসিটি যেটা রয়েছে সেটাকে আমরা ফিড করব। আমাদের একটা ট্যাগলাইন ছিল, উই ফিড ইউর কিউরিওসিটি, ঠিক আছে? এখন খুব একটা ইউজ হয় না, বাট এটার থেকেই কিউরিওফাইড নামটা এসছে। তোমার যে ডার্ক কিউরিওসিটি সেটাকে ফিড করব, দ্যাটস ওয়াই কিউরিওফাইড। ভূতই কেন? মানে তোমার কাছ তো ডার্কের যদি বাইরে যায় ভূত এবং আত্মা, যেটা তোমার কল রেকর্ডিংয়ে শুনতে থাকে। শুধু ভূত বা আত্মা না, দেখো অনেক ধরনের জিনিসপত্র আছে। যেমন আমরা খুব শুনছি এখন কর্ণপিশাচিনী, পিশাচ। আমার কৌস্তবের আড্ডাতে কর্ণপিশাচিনী নিয়ে ভিডিও হয়েছিল। অ্যান্ড অনেক ধরনের এন্টিটি রয়েছে, অনেক ধরনের ভূত প্রেত। আমার এখন যা মনে হয়, এত কাজ করেছি, প্রায় 5টার ওপর পডকাস্ট কিউরিওফাইটে রয়েছে, তারপরে আমার মনে হয় ভূত প্রেতাত্মা এই যে জিনিসপত্রগুলো রয়েছে
সেগুলো হয়তো ডেঞ্জারের দিক থেকে সেরকম কিছুই না, এর থেকে অনেক ভয়ানক এন্টিটি রয়েছে। তোমাকে বলবো একটু পরে, আমরা যখন রেকর্ডিং করি এইসব জিনিসপত্র নিয়ে, তখন অফ দ্য ক্যামেরা অনেক কিছু চলে, যেটা হয়তো তুমি যখন প্রিমিয়ারে শোনো বা অন্যান্য মানুষ যখন প্রিমিয়ারে শোনেন, সেগুলোর ব্যাপারে তারা জানতে পারেন না। অনেকেই আমাকে বলে যে কৌস্তব দা, তোমার লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো আমরা জানতে চাই। আমি আজ অবধি সেরকমভাবে কাউকেই আমার চ্যানেলে অ্যাটলিস্ট আমি এগুলো নিয়ে বলিনি, কথা বলিনি। ইভেন এরকম অনেক কল রেকর্ডিং আছে, অনেক ঘোষলি কল রেকর্ডিং রয়েছে যেগুলো আমি আপলোড করিনি, কারণ সেগুলো এতটা ডেঞ্জারাস, এতটা ডিস্টার্বিং, আমার মনে হচ্ছে সেগুলো মানুষের সামনে না আসাটাই ঠিক আছে। সত্যি? হ্যাঁ। আর মেন পয়েন্ট হচ্ছে যে ভূত প্রেত এইগুলো নিয়ে কেন, আমার ছোটোবেলা থেকেই ফটো তুলতে, সিনেমাটোগ্রাফি, ভিডিও রেকর্ডিং করা, তুমি বিশ্বাস করবে না, 2007 না 8 সাল ছিল তখন, ছোটো ছোটো স্যামসাংয়ের ফোন, তখন ভিজিএ ক্যামেরা ছিল, ঠিক আছে, 1 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এরকম ছিল না, 0.3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ছিল। ওটা দিয়ে আমি আর আমার দুজন ভাই শর্ট ফিল্ম শ্যুট করেছিলাম। খুবই বোকা বোকা ছিল, বাচ্চা ছিলাম আমরা। তো সেখান থেকেই ভিডিও রেকর্ডিংয়ের একটা ব্যাপার ছিল। আর এই যে অ্যাসপেক্টটা, ভূত প্রেতের যে ব্যাপারটা, সেই ভূত প্রেতের ব্যাপারটাও একটা প্যারালাল ইন্টারেস্টের জায়গা ছিল। তো দুটোকে কম্বাইন করলাম, কম্বাইন করে তারপরে এই ভূত নিয়ে ভিডিও বানানো স্টার্ট। বাট আমি এখানে বলতে চাই, আমার ফার্স্ট চ্যানেল কিন্তু কিউরিওফাইট না, এর আগে আমার রোস্টিংয়ের চ্যানেল ছিল। সেই চ্যানেলে রোস্টিং এসেছিলো ক্যালকাটা ইউনিভার্সিটিকে নিয়ে, সেটা এখন প্রাইভেট রয়েছে। আমরা মানে আমি স্ক্রিপ্টিং করেছিলাম, আমার একটা বন্ধু শ্যুট করেছিল, 1 সপ্তাহে 30,000 প্লাস ভিউজ এসেছিল 0 সাবস্ক্রাইবারের চ্যানেলে রোস্টিং। তারপরে আস্তে আস্তে দেখলাম আমার নিজের জোকসে নিজেরই হাসি পায় না, লোকজন বলে যে মুখটা একটু বেশি সিরিয়াস, আমার ভয়েসটা অ্যাজ ওয়েল। আমার মনে হলো তাহলে এদিকটার থেকে এই সুইচ করে নিল, সুইচ করে একটু ডার্কার অ্যাসপেক্টে যাওয়া যেতে পারে। তার জন্য অনেক প্রবলেমস হয়েছে, লাইফ রিস্ক হয়েছে, মরতে মরতে বেঁচেছি, এই জন্যই কিউরিওফাইট। একটা ঘটনা শুনি যদি, মানে আমরা কি এমন ঘটনা শুনবো যেগুলো কি আপলোড হয়নি সেই ধরনের ঘটনা, নাকি যেটা তোমার লাইফ চেঞ্জ করেছে সব? দেখো, লাইফ চেঞ্জিং ঘটনা তো আছে। তখনও সেরকমভাবে কিউরিওফাইটে ঘোষলি কল রেকর্ডিং স্টার্ট হয়নি, শুরু হচ্ছে সবে। তার আগে আগরপাড়াতে একটা বাড়িতে আমি গেছিলাম, হন্টেড বাড়ি ছিল সেটা। সেই বাড়িতে যাওয়ার পর মারাত্মক কিছু এক্সপিরিয়েন্স হয়। আমি তোমাকে যদি এখানে বলি তাহলে আমি বলতে পারি, আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, সেই স্কুল ফ্রেন্ডের ইউনিভার্সিটিতে গিয়ে নতুন এক বন্ধু হয়, তার বাড়ি ছিল আগরপাড়াতে। সেই আগরপাড়াতে গিয়ে আমার ওই স্কুল ফ্রেন্ডের কিছু প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়, যেটা আমাকেও জানায় যে ভাই এরকম হচ্ছে। আর আমি জানি না কি হয়েছিল, আমি স্যামসাংয়ের ফোন ছিল, আমি কল রেকর্ডিংটা অন করে দিয়েছিলাম সাডেনলি। তো পুরো ঘটনাটা যখন ও বললো, তার মাঝখানে অনেক গালাগালি এইসব ছিল, কারণ একটা বন্ধুর সাথে কনভারসেশন করছিলাম। তো সেটাকে মিউট করে আমরা ওটা আপলোড করি, মানে আমি আপলোড করি ওটা। তো ওই ফরম্যাটটা মানুষের বিশাল ভালো লাগে, অ্যান্ড পুরো লাইফের একটা চেঞ্জ বলা যেতে পারে। ওখান দিয়েই এতগুলো ঘোষলি কল রেকর্ডিংয়ের সিরিজ স্টার্ট হয়। এবার সেই আগরপাড়ার বাড়িতে যাই, সেখানে গিয়ে বহুত এক্সপিরিয়েন্স নিজের হয়, সেটা কিউরিওফাইটে রয়েছে, আমি জানিয়েছি মানুষকে কি হয়েছিল বা না হয়েছিল। বাট সেখান থেকে ফিরে আসার পর অনেক প্রবলেমস হয়েছিল। আমি প্রায় 3 সপ্তাহ মতো কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার মনে হতো যে আমি আমার যে আরেকটা বাড়ি রয়েছে, সেই বাড়ির নিচেই স্টুডিও ছিল, সেখানেও 2015 সালে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা বলবো আমি। মনে হতো রাতে যখন আমি মাটিতে শুতাম, ঠিক আছে, যখন শুয়ে আছি আমার মাথার গোড়াতে কেউ বসে আছে উবু হয়ে, আর সে আমার মুখের দিকে মুখটা নিয়ে দেখছে। ঘুম ভেঙে যেত। আমি যে জায়গাটাতে শুয়ে থাকতাম সেই জায়গাটাকে রাউন্ড মেরে কেউ যেন হাঁটছে। আমার দিদা কিন্তু আমার সামনেই শুয়ে আছে, বাট আমার মনে হতো যে আমাকে সারাউন্ড করে আমার চারিদিকে কেউ হেঁটে বেড়াচ্ছে, তার ফুটস্টেপটা আমি শুনতে পাচ্ছি, বাট আমার দিদা কিছু শুনতে পাচ্ছে না। এটা আমি ফার্স্টের দিকে ভেবেছিলাম যে এরকম টাইপের একটা জায়গা থেকে আমি ফিরে এসেছি, তারপরে হয়তো এরকম টাইপের হ্যালুসিনেশন হচ্ছে, বাট হ্যালুসিনেশন ছিল না ওটা। এবার খুব কমন একটা টার্মস, আঁচড় থাকা দেহের মধ্যে, সেই জিনিসটা হয়েছিল। ইভেন তুমি যদি এখনও এই জায়গাটাতে দেখো, আর আমার
পিঠের একদম ব্যাক সাইডে। এখন দেখো আজকে কত তারিখ, আজকে মে মাসের কোনো একটা তারিখ হবে। এবার আমার কিন্তু এখনো রয়েছে। আর এই যে আঁচড়টা খেয়েছি সেটা রিসেন্ট 5-6 দিনের মধ্যে ঘটেছে, রেকর্ডিং করতে গিয়ে এইসব জিনিসপত্র নিয়ে। তো যেটা বলছিলাম, ওই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে। তারপরে ধরো আমাদের যে সিলিংটা রয়েছে, আমি সাডেনলি মাঝরাতে একবার ঘুম ভেঙে যায়। আমার একটা খুব বাজে অভ্যেস ছিল, মাঝরাতে ঘুম ভেঙে যেত, টয়লেট করতে যেতাম, একটা সিগারেট খেয়ে তারপরে ঘুমাতাম। ঠিক আছে, সিগারেট খাওয়াটাকে প্রমোট করছি না এখানে। ঘুমটা ভেঙেছে, চোখটা খুলে যায়। চোখটা খোলার সঙ্গে সঙ্গে আমি দেখছি যে আমার সিলিংয়ের ওপর কোনো একটা কালো সেলুলয়েডের ছায়ামূর্তি, যদি ধরো মানে হয় না উবু হয়ে বসে রয়েছে, ওখান থেকে মনে হচ্ছে হ্যাঙ্গিং, মানে ঝুলছে ওখান থেকে। আমি জাস্ট ওটা দেখলাম, তারপর আবার চোখের পলকটা ফেললাম, দেখলাম যে ওখানে কেউ নেই। আর এই জিনিসটা আমার বাড়িতে হয়েছে, আমার নিজের সাথে হয়েছে, যেখানে আজকে আমি বসেছিলাম। না, আরেকটা বাড়ি। তুমি তো আমার ফ্ল্যাটে গেছিলে, ওটা আরেকটা বাড়ি বললো না আমার মা, যে পাশে আরেকটা বাড়ি হয়েছে, ওখানটাতে হয়েছে। যেখানে তুমি রেকর্ডিং করতে, সেইটা কি? হ্যাঁ, সেই বাড়িটাতে হয়েছে। তো ওই জিনিসটা হয়। এছাড়া মানে দেখো, যখন আমরা কোনো গল্প পড়ি, ধরো লেখা রয়েছে, সেই গল্পগুলো পড়ি, সেখানে অনেক অ্যাসপেক্ট চলে আসে, বাট অ্যাকচুয়ালি এগুলো তো নিজের লাইফে হয়েছে, সেগুলো দেখেছি, ফিল করেছি। তো এই জিনিসটা বহুত বাড়াবাড়ি হয় অ্যাজ ইন, ধরো আমি বাথরুমে গেছি, টয়লেট করছি, ঠিক আছে, মনে হচ্ছে যে কেউ একটা পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার যে গরম যে নিঃশ্বাসটা সেটা আমার কাঁধে পড়ছে। এগুলো হয়েছে। আর তুমি ইনফ্যাক্ট নিজের দেহ বন্ধন বা এরকম কিছু করোনি? দেখো, তখন তো সবে শুরু করেছি, তখন এই দেহ বন্ধন করা, এত অকাল্টের নলেজ এইসব ছিল না, নিজের সত্যি ছিল না। আমাকে অনেকে এখন যোগাযোগ করে, কৌস্তবদের এরকম প্রবলেম হচ্ছে, কি করব। আমার তাদেরকে বলার জন্য অনেকগুলো টিপস থাকে, যে এইগুলো করো, কেটে যাবে, গেছেও কেটে, বাট সেই টিপসগুলো দেওয়ার মতো তখন আমাকে কেউ ছিল না। আস্তে আস্তে যখন এই জিনিসটা বাড়তে থাকে, মানে এটা কিন্তু আমি 3 সপ্তাহ স্প্যানের কথা বলছি। কোন সালের এটা? 2015 বলছিলে? না, 2015 না, আমি ওই আগরপাড়ায় গেলাম, ওটা 2021 বোধ হয়। ঠিক আছে, 2021-22 হবে ওটা, যতদূর মনে পড়ছে না। তো ফিরে আসার পর আমার একটা ফেস ক্যাম ভিডিও আপলোড হয়েছিল, 1 নাইট ইন হন্টেড হাউস। 3 সপ্তাহ পরে আপলোড হয়েছিল, এটা ইন বিটুইন 3 সপ্তাহ। এই জিনিসপত্রগুলো হচ্ছে, আমার তো অতটা সাহস হচ্ছে না যে এত কিছু হচ্ছে আমার সাথে, আমি ক্যামেরার সামনে বসে আমার নিজের হরর এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এরপরে আমি কি করলাম, এরপরে আমি আমার বন্ধুটাকে ফোন করলাম, ভাই এরকম এরকম প্রবলেম হচ্ছে। কারণ কী হয় জানো কৌশিক, এই যে আমরা এরকম টাইপের জায়গাতে গেছি, সেই জিনিসটা লিঙ্গার করে যায়, সেই জিনিসটা পিছু নিয়ে নেয় অনেক ক্ষেত্রে, তোমার অরার সাথে ওটা কানেক্টেড হয়ে যায়। আমাদের প্রত্যেকটা মানুষের তো একটা অরা রয়েছে, একটা স্পিরিচুয়াল একটা অ্যাসপেক্ট রয়েছে, সেই স্পিরিচুয়াল অ্যাসপেক্টের মধ্যে সেটা জুড়ে যায়। আর তখন বিশ্বাস করবে না, তখন লাইফে এত প্রবলেমস হয়েছে, যখনই কোনো নেগেটিভ এন্টিটি তোমার ওপর অ্যাটাক করবে বা তোমার ওপর হাবি হওয়ার চেষ্টা করবে, দুটো জায়গাতে প্রবলেম হয়। একটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, যদি আমি বলি, পুজো করতে ইচ্ছা করবে না, নোংরা থাকবে, বাজে গন্ধ বেরোবে তোমার সারাউন্ডিং থেকে, তোমার গায়ের থেকে বাজে গন্ধ বেরোতে পারে। আর তোমার রিলেশনশিপ আর তোমার ফিনান্সিয়াল জায়গা খুব বাজে রকমভাবে সাফার করবে। ঠিক আছে, ধরো তোমার সব সর্টেড যাচ্ছে, একদম ক্রিস্প, এরকম কোনো প্রবলেম হলো, দেখবে আস্তে আস্তে ডাউনফল হতে শুরু করবে, ফিনান্সিয়ালি হোক। তোমার গার্লফ্রেন্ড আছে? নেই। যদি তোমার গার্লফ্রেন্ড থাকে, বা ধরো তোমার প্রিয় কেউ আছে তোমার লাইফে, তার সাথে দেখবে উইয়ার্ড ওয়েতে ছোটোখাটো জিনিস নিয়ে খুঁটিনাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, বড় আকার ধারণ করছে। এরকম হয়েছে, ব্রেকআপ হয়ে গেল, পুরো জিনিসটাই হয়ে গেল। মানে তোমাকে আইসোলেট করার চেষ্টা করে সেই এন্টিটিটা। তুমি যত একা হয়ে যাবে, তখন তোমাকে কন্ট্রোল করাটা তার পক্ষে ইজিয়ার হয়ে যাবে। কৌস্তব, আমি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, তোমার মনে হয় না জিনিসটা একটু সাইকোলজিক্যাল ব্যাপার? জিনিসটা দেখো, আমি তো যখনই কোনো, তুমি ভেবেছো কি কোনোদিনও? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো ভাই, আমি স্কেপটিক। কোনো ভূতের এক্সপিরিয়েন্স হলো বা ভূতের কিছু ফিল হলো, প্যারানর্মাল কিছু ফিল হলো, আমি ফার্স্টে ওটাকে কানেক্ট করি না কোনো ভূত প্রেতের সাথে। আমি আগে দেখতে চাই এটা হ্যালুসিনেশন না স্কিজোফ্রেনিয়ার কোনো লক্ষণ,
কারণ আমাদের হ্যালুসিনেশন দু ধরনের হয়, অডিটারি হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন। অডিটারি মানে কানে শুনছো, ফিস ফিস করার আওয়াজ, এই সেই, চোখের। এবার আমার তৎকালীন যে গার্লফ্রেন্ড ছিলেন তিনি সাইকোলজি স্টুডেন্ট ছিলেন, অ্যান্ড তার সাথে এইসব নিয়ে কথাবার্তা বলেছিলাম, ভাই এরকম এরকম প্রবলেমস হচ্ছে। তো ওর একজন প্রফেসর, আমি নাম দেবো না, তার কাছে আমি গেছিলাম, গিয়ে স্যার এরকম এরকম প্রবলেম হচ্ছে, এই 3 সপ্তাহের স্প্যানের মধ্যে এরকম এরকম প্রবলেম হচ্ছে। কিছু টেস্টের ছিল, কিছু কথাবার্তা বলে আমার সাথে, বলে সে সেরকম কোনো প্রবলেম পাইনি। আমি আমার বন্ধুটাকে ফোন করি, স্কুলের বন্ধুটাকে, যে ভাই এরকম প্রবলেমস হচ্ছে, কী করব। এবার যেহেতু ও আগে ঘুরে এসছে, তো আমরা একটা দাদার কাছে যাই, অ্যান্ড সে আমার সেই বন্ধুর সিনিয়র, স্কটিশ চার্চ কলেজে ইংলিশ নিয়ে পড়াশুনো, তারপরে মাস্টার্স কোথা থেকে করেছে আমার মনে নেই, জানি না। তার কাছে যাই, সেই কিছু কিছু জিনিস বলে আমাকে করতে, সেই জিনিসপত্রগুলো করে আস্তে আস্তে ওই যে এফেক্টটা, এই যে ভয় পাওয়ার যে ব্যাপারটা প্রশমিত হয়। তারপরে 3 সপ্তাহ পরে গিয়ে আমি সেই রেকর্ডিংটা আপলোড করি, নিজের সাথে যেই ঘটনাটা ঘটেছিল। এটা ফার্স্ট না, এর আগেও আমি একটা 2019 সালে একটা জায়গায় গেছিলাম, সেটা নিয়ে পরে কখনো কথা বলবো। সেই পাহাড়ি জায়গাতে প্রবলেমস হয়েছিল, আমি, আমার একটা বন্ধু আর দাদা দিদি। রাশির কি ব্যাপার হতে পারে তোমার মনে হয় না? রাশি তোমার কি হালকা না ভারী তোমার রাশি? এই কনসেপ্টটা খুব ক্রিপি না, ফালতুও বলবো না, বাট এই কনসেপ্টটা দিয়ে তুমি এই প্যারানর্মাল জিনিসপত্রগুলোকে জাজ করতে পারবে না। আমি এরকম অনেক কেস পেয়েছি যেখানে তার ভারী রাশি, সিংহ রাশি ধরে নিচ্ছি, তার ফিল হয়েছে, ব্যাপকভাবে ফিল হয়েছে। ইভেন আমি আজকে দুপুরে একজনের সাথে কথা বলছিলাম, তাদের বংশে একটা অভিশাপ রয়েছে, হয়তো কিউরিওফাইটা আসবে সেটা। 3 জেনারেশন ধরে তারা অকাল্ট প্র্যাকটিস করে, সেই পার্টিকুলার মানুষটারও অকাল্ট নিয়ে খুব ভালো পড়াশোনা রয়েছে, তারও ভারী রাশি, সিংহ রাশি, কিন্তু তার লাইফে যা যা ঘটেছে, ভারী রাশি যদি হয়, যদি সে দেখতে না পায়, ফিল করতে না পারে, হতো না। ভারী রাশি হালকা রাশির কনসেপ্টটা ভুল, আমার নিজের পার্সোনালি মনে হয়। রাহু কেতুর কিছু পার্টিকুলার কম্বিনেশন থাকে, আর আমাদের বার্থ চার্টের লগ্ন থেকে যে অষ্টম ঘর রয়েছে, সেই ঘরটা যদি খুব ভারী হয়, মঙ্গল, শুক্র এরকম টাইপের গ্রহ যদি সেই অষ্টম ঘরে থাকে, তখন এরকম টাইপের জিনিসপত্র হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তোমার ধরো 3য় ঘরে কেতু লগ্ন থেকে, তোমার এই স্পিরিচুয়াল মানুষদের সাথে কানেকশনটা অনেকটা বেড়ে যাবে, সেরকম কানেকশন তৈরি হবে তোমার, তুমি অনেক কিছু ফিল করবে, তুমি অনেক কিছু জানতে পারবে। আমার নিজের বলা উচিত কিনা জানি না, 3য় ঘরে কেতু রয়েছে, আমি এইসব নিয়ে কাজ করছি। তো ভারী রাশি হালকা রাশিটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে তোমার নিজের বার্থ চার্টটা যেটা, সেটার উপর ডিপেন্ড করছে তুমি এরকম টাইপের জিনিসপত্র ফিল করবে কি করবে না। পাকসি সিমেট্রিতে গেছিলাম, সেখানে গিয়ে কিছু প্যারানর্মাল ব্যাপার হয়। লোকজন বলবে যে আমাদের সাথে এত কিছু হচ্ছে, তাদের সাথে কিছু হচ্ছে না কেন, তারা কিছু ফিল করতে পারছে না কেন। অনেকে ভূত দেখার জন্য কোনো পার্টিকুলার জায়গাতে যায়, গিয়ে বলে আমি তো কিছুই ফিল করলাম না। দিনক্ষণ, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, তার নিজের পার্টিকুলার বার্থ চার্টের কম্বিনেশন, প্রত্যেকটা জিনিস এখানে ম্যাটার করে। তুমি প্যারানর্মাল ফিল করবে, কানেক্টেড হবে কি হবে না, অ্যান্ড এতটা ডেফিনেটলি এতটা। আর ইট ইজ আ ভেরি ভাস্ট সাবজেক্ট। এটা কি তুমি সাবজেক্টে ধরছো? ডেফিনেটলি। তা তুমি তোমার কল রেকর্ডে কিন্তু তন্ত্রটাকেও তুমি সাবজেক্টে ধরো? তন্ত্রটা ডেফিনেটলি একটা বড় সাবজেক্ট, হিউজ সাবজেক্ট ওটা। তোমাকে তো ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসকে কনসিডার করতে হবে এখানে। এটা তো পুরো অকাল্ট সায়েন্স, এখানে প্যারানর্মাল থেকে শুরু করে তন্ত্র, জ্যোতিষ সবকিছু রয়েছে। তুমি সায়েন্স কেন রাখছো না? অকাল্ট তুমি বলছো, আমি মানছি, হ্যাঁ বলছি তো অকাল্ট সায়েন্স। কিন্তু এবার সায়েন্স মানে কি, তুমি যুক্তি তর্ক ব্যাখ্যা দিয়ে তুমি জিনিসটাকে করতে পারবে। আমি একটা কনসেপ্ট তোমাকে বলি, ধরো আজ থেকে 600-700 বছর আগে তুমি খালি চোখে ভাইরাস দেখতে পেতে বা ব্যাকটেরিয়া দেখতে পেতে না। মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, তারপর তুমি সেগুলোকে চোখে দেখতে পেয়েছো, কিন্তু তার আগে থেকে বিয়ার তো তৈরি হয়, বিয়ার যেটা খায় অনেকে, আমরাও খাই। তো সেটা তো বিয়ার তৈরি করার জন্য ইস্টের দরকার পড়ে, ঠিক আছে? ইস্ট তো লিভিং অর্গানিজম, সেটা আমরা ইউজও করেছি। কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য তো আমাদের শরীর খারাপ হতো, তার মানে আমরা ওটাকে ফিল করতে পারতাম, সেটা আমাদের ডেইলি লাইফে একটা এফেক্ট ফেলছে, কিন্তু আমরা চোখে দেখতে পেতাম না। কিন্তু যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়, স্টেন করে আমরা মাইক্রো অর্গানিজম দেখতে পাই।
সেটা যখন পদ্ধতিটা তৈরি হয় তারপর থেকে আমরা সেগুলোকে ভিজুয়ালাইজ করতে পারছি। একদম। আমার মনে হয় যে এই যে ভূত প্রেত এনটিটি, আমি এনটিটি কথাটা ইউজ করছি, এই যে এনটিটি রয়েছে সেটাকেও আমরা হয়তো নিয়ার ফিউচারে কোনো টেকনোলজি আবিষ্কার হবে আমার মনে হয়, সেটার মাধ্যমে আমরা তাদেরকে দেখতে পাবো বা ভিজুয়ালাইজ করতে পারবো। তো তখন হয়তো এই পুরো জিনিসটাকে পুরো সায়েন্টিফিকভাবে ডেসক্রাইব করা যাবে। দেখো তন্ত্রের কথা বলছো তো, তন্ত্র একটা পদ্ধতি, তনু দ্বারা উচ্চারিত মন্ত্র হচ্ছে তন্ত্র, ঠিক আছে? এবার এতজন মানুষ এত দিন ধরে, এগুলো তো সব আমাদের প্রাচীনকালে যারা অ্যাকচুয়াল ঋষি মুনি যারা ছিলেন তারা তো এইগুলোকে পেয়েছিলেন। কার থেকে পেয়েছিলেন? ভগবানের থেকে পেয়েছিলেন। হ্যাঁ, আমার মনে হয় ভগবানের থেকেই পেয়েছিলেন। এবার আমরা যে জিনিসটাকে পারসিভ করতে পারি না বা পারছি না, একটা আমাদের অটুট ভক্তি রয়েছে, তাকেই আমরা ভগবান হিসেবে কনসিডার করছি, যারা আমাকে ক্রিয়েট করেছেন। আমার কাছে আমার বাবা মা হচ্ছে ভগবান, কারণ তিনি আমাকে তৈরি করেছেন। বাট আমার বাবা মাকে কে বানিয়েছে? এটা মানে শুরুটা কোথা থেকে হয়েছে? তার মানে কোনো হায়ার ইন্টেলিজেন্ট অর্গানিজম ছিল যারা এই পুরো জিনিসটাকে তৈরি করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড বলো, স্পেস বলো। তো সেই হায়ার ইন্টেলিজেন্ট অর্গানিজম যেটা রয়েছে সেটাকেই ভগবান বলি আমরা। এবার সেটা হয়তো কোনো উন্নত প্রজাতির প্রাণীও হতে পারে, যেটাকে প্রোম্যাথিউস বলে মুভিটাতে দেখানো হয়েছিল, ঠিক আছে? ঠিক। তো সেই ক্ষেত্রে এই যে পার্টিকুলার যে অর্গানিজমটা রয়েছে, হায়ার ইন্টেলিজেন্ট বিং আমি যেটাকে বলছি, সেই জিনিসটাই ভগবান। এবার সেই জিনিসটাকেও তো আমরা জানি না, সেই জিনিসটাকেও তো আমরা বুঝতে পারি না, আমরা ফিল করতে পারি। আমার মনে হয় তারাই আমাদেরকে এই পদ্ধতিগুলো দিয়েছেন, যার মাধ্যমে যদি খুব বেশি প্রবলেমের মধ্যে আমরা পড়ি, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রবলেম যেমন রয়েছে, সলিউশনও রয়েছে। আমাদের যে সনাতন যে কালচার, এটাকে আমি ধর্ম বলি, সনাতন একটা লাইফস্টাইল, হিন্দুইজম লাইফস্টাইল, সেখানে সব প্রবলেমসের প্রত্যেকটা সলিউশন দেওয়া রয়েছে। এই যে গীতা রয়েছে, কোনো প্রশ্ন মানে কোনো প্রশ্নের, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই গীতাতে রয়েছে। মানে শ্রীকৃষ্ণ বলেছিলেন একটা জায়গা, এমন একটা, অর্জুন জিজ্ঞেস করেছেন যে কোনো পার্টিকুলার এমন একটা শব্দ বা এমন একটা সেন্টেন্স বলুন, যদি আমি খুব খুশি থাকি তাহলে আমার সেই খুশিটাও কেটে যাবে, যদি দুঃখে থাকি দুঃখটাও কেটে যাবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন এই সময়টাও কেটে যাবে। মানে সুখের সময় তুমি যদি এটা শোনো, তোমার সুখটা প্রশমিত হয়ে যাবে, দুঃখের সময় যদি শোনো, দুঃখটাও প্রশমিত হয়ে যাবে। তো আমাদের কালচারের মধ্যেই সব কিছু রয়েছে। কামিং ব্যাক টু দ্য, ওই তুমি সায়েন্সের কথা বলছিলে, অকাল্ট সায়েন্সই তো এটা। সব কিছু নিয়েই তো তোমাকে ডিল করতে হবে, না তো তুমি বুঝতেই পারবে না কিছু। একটা কথা বলো, ট্রেনে তো উঠো, ট্রেনে যাওয়া আসা হয়, বাসেও যাওয়া আসা হয়, তোমার অনেক জায়গায় দেখা থাকে যে আমি এই সাধনা, মানে আমি কামাখ্যা থেকে সাধনা করে 101 টাকায় বশীকরণ করা যাচ্ছে, এই ধরনের তান্ত্রিক যারা আছে বা যারা তন্ত্র করে, তো সেই ধরনের তান্ত্রিকদের তোমার কাছে কি মনে হয়? ব্যবসা করছেন তারা? না, তারা কিন্তু ফেক আমার মনে হয়, আমার পার্সোনালি ভাবে বলছি। তোমার তো এরকম অনেক তান্ত্রিকের সাথে তুমি কাজ করেছো, ভবিষ্যতেও করবে এবং এখনও অতীতে করেছো কাজ। তারা তো তোমার কাছে কি, মানে তারা যখন আসে তখন একটা অন্যরকম তারা কাজ দেখায়, কিন্তু যখন আমরা পোস্টারে দেখি 101 টাকার বশীকরণ বা 101 টাকার এই, তখন মানুষ একটা লোভে পড়ে বা কম টাকার ভেবে তারা যায়, কাজের কাজ হয় না অনেক সময়। আমি জানি না 100% বলবো কিনা, তোমার কাছে সেই তান্ত্রিকগুলো কি মনে হয়? দেখো, আমি তাদের কাছ থেকে নিজের কোনো কাজ করাইনি, তো আমি এটা বলতে পারবো না তারা ফেক কি ফেক নয়। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, অনেক তান্ত্রিক বা অনেক সাধক আছেন। এবার দেখো, এইসব ক্রিয়া করতে গেলে তোমার কার্মিক সার্কেলের সাথে আমার কার্মিক সার্কেলটা জুড়ে যাচ্ছে, সেটা যাতে না জুড়ে তার জন্য তারা একটা নমিনাল অ্যামাউন্টে করে থাকে নিজের সাধনা স্তরটাকে বৃদ্ধি করবার জন্য, ঠিক আছে? এবার আমি যাদের সাথে কাজ করেছি বা যাদের ঘটনা শুনেছি বা শুনিয়েছি, প্রত্যেকটাই আমার এডুকেশনাল পারপাসের জন্য, মানে শেখার। এবার এডুকেশন তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলো, ওরকম ভাবে নয়, বাট একটা সাবজেক্টকে বুঝতে তো পারবো না পুরোপুরি, বাট বোঝার একটা চেষ্টা, সেটার জন্য আমি সেই ঘটনা বলো, সেই পডকাস্টগুলোকে নিয়ে আসি, যাতে মানুষ জানতে পারে প্রত্যেকটাই সাবজেক্ট। এবার হয়তো আমাদের এই সাবজেক্টগুলো নিয়ে কাজটা বেশি, তাই জন্য আমরা এগুলোকে তুলে ধরছি। তুমি ম্যাথসের টিচারের কাছে যখন যাবে, সে তো অকাল্ট নিয়ে কথা বলবেন না। তেমনই আমাদের এখানে কিউরিওফাইটা বলো বা কৌস্তবের আড্ডার কিছু পডকাস্টে
আমরা এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি, তার জন্যই আমরা সেই জিনিসটাকে তুলে ধরছি। অ্যান্ড ফেক না ফেক নয়, সেটা যতক্ষণ তুমি তার থেকে কাজ না করাচ্ছ সেটা তুমি জানতে পারবে। আমি বলছি না কাউকে কাজ করাতে এইসব নিয়ে। আর লোভে পড়ে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোই আমাদের বিপদ ডেকে আনে। এরকম ঘটনাও কিউরিওফাইটে আছে। একজন হাকিনীর সাধনা করেছিল, নর্থ বেঙ্গলের একটি ছেলে। কেন সাধনা করেছিল সে জানতো না, মানে হাকিনীর কে আহ্বান করার জন্য একটা মুরগি নিয়ে গেছিল সে সাধনার জায়গাতে, আর সেই মুরগিটার মাথাটাকে মুচড়িয়ে ভোগ দিতে হবে। সে আমাকে বলছে যে অন্ধকার থেকে একটা হাত বেরিয়ে এসে, পুরো নখ ফোক রয়েছে, একটা অন্ধকার কালো হাত বেরিয়ে এসে সেই মুরগিটাকে ছিনিয়ে নিল। ঠিক আছে, সেই হাকিনীর সাধনা কেন করেছিল? সে একটা মেয়েকে ভালোবাসতো, সে পাত্তা দিচ্ছিল না, সে অন্য কাউকে ভালোবাসতো বা সামথিং লাইক দ্যাট। তাকে পাওয়ার অদম্য জেদ থেকে সে এই কাজটা করলো, যার জন্য সেই মেয়েটার লাইফটা এফেক্টেড হলো, যার জন্য তার লাইফটা এফেক্টেড হলো। তো লোভে পড়ে আমরা এমন সময় অনেক কাজ করে ফেলি যেগুলো থেকে কোনো ঘুরে তাকাবার জায়গা থাকে না। সেগুলো আমাদের লাইফকে স্পিরিচুয়ালি বলো, ফিনান্সিয়ালি বলো, ফিজিক্যালি বলো, আমি বারবার দেখবে ফিনান্সিয়াল কথাটা বলছি, কারণ বেঁচে থাকতে গেলে তোমার টাকার দরকার রয়েছে লাইফ ধারণ করার জন্য। সেই জায়গাটাই যখন প্রবলেমের অ্যাসপেক্টে চলে আসছে, তখন তো এগুলো হিউজ প্রবলেম। যদি তুমি ক্রিয়া করলে, অর্জুন তার ছেলে অভিমন্যু চক্রব্যূহের মধ্যে ঢুকতে জানতেন, বেরোতে জানতেন না, তাকে তো বধ হতে হলো। এই জিনিসগুলো সেরকম। অর্ধ শিক্ষা ভয়ঙ্করী। তুমি ডেকে তো নিলে, তুমি জানো না তাকে ফেরাবে কি করে, সে তোমার সাথে কন্ট্রোল করবে কি করে, এটাও তো অনেকে জানে। সেগুলো তো অনেক পাওয়ারের ব্যাপার, অনেক সাধনার পর সেগুলো আসে। এমনি জাস্ট আমি ইউটিউব দেখে একটা, হয় না ইউটিউবে অনেক ভিডিও যে এরকম এরকম করুন, লেবু চাল নিয়ে এরকম রেখে দিন, এই মেয়েটা পটে যাবে, ওই মেয়েটা পটে যাবে, ক্যাটরিনা ক্যাফ পটে যাবে, এরকম টাইপের যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো করাটা যে কতটা ডেঞ্জারাস, মানুষ যে লোভে পড়ে কত ভয়ানক একটা জায়গায় চলে যাচ্ছে ভাবতে পারবেন। আমি এমন এমন জিনিসপত্র শুনেছি। 2015-তে তোমার একটা ঘটনা আছে বাড়িতে, সেটা কি শোনা যায়? 2015 সাল 13ই ফেব্রুয়ারি, ওই রাতটার কথা আমার মনে থাকবে, কারণ ওই রাতে আমার দাদু মারা গেছিলেন। ব্যাপারটা যদি শুরু থেকে শুরু করি, আমি পড়াশুনো করে শুচ্ছি, পরের দিন সকালে ম্যাথস টিউশন ছিল। এবার কেসটা কি হয় যে মাঝরাতে কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছিল। ঘুম থেকে উঠে শুনি যে আমাদের যে ছোট দাদু আছেন মারা গেছেন। এবার এত কিছু জানতাম না, শুয়েছিলাম, মানে শরীরটা খারাপ করছিল, আমাদের ওখানে আরজিকর আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, বাঁচেননি, যেতে যেতেই এক্সপায়ার করে যান। এবার অত রাত, তার 2 মেয়ে ওখানে থাকেন না, মানে ওই বাড়িতে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে রয়েছেন। এবার ছোটা হাতিগুলো হয়, ছোটা হাতির পেছন দিকটাতে দাদুর যে ডেড বডিটা নিয়ে আসা হয়। আমার ফ্ল্যাটের সামনে আমার মা এসেছিল, মানে তোমাকে কি বলবো, পাড়ার একজন লোক, আমার মা আর আমি লাশটাকে ধরে নিয়ে এলাম, নিয়ে এসে আমাদের যে লবি রয়েছে সেই লবিতে রাখা হলো। মৃত্যুর পর আমরা নাম ধরে ডাকি না, লাশ বা ডেড বডি বলি। একটা অদ্ভুত জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দেখবে যখন রাইগর মর্টিস ফর্ম করে, মানে বডিটা আস্তে আস্তে শক্ত হতে শুরু করে, একটা না মানে কিরকম একটা গন্ধ বেরোনো শুরু হয়। আমার মা আমাকে বললো, পরের দিন সকালে যেহেতু ম্যাথস টিউশন ছিল, তখন 3টে সাড়ে 3টে বাজে যখন দাদুকে আনা হয়েছে, মানে বডিটা ওখানে রাখা হয়েছে। সারা রাত জাগা, মা সকালবেলা বললো পড়তে চলে যা, মাইন্ডটা ডাইভার্ট হবে। 13 তারিখ রাতে হয়েছে, মানে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে ছিল। গার্লফ্রেন্ডের সাথে বেরোনোর, মানে তখন গার্লফ্রেন্ড ছিল যে, তার সাথে বেরোবার প্ল্যান ছিল, সব ক্যান্সেল হয়ে গেল। ম্যাথস টিউশনে গেলাম, পড়ে ফিরলাম, তখন ফিরে এসে দেখি সব আত্মীয় স্বজনরা চলে এসছে। আর ওই যে ডেড বডির একটা গন্ধ হয় না, মানে হালকা ডিকম্পোজ হচ্ছে, সেই যে গন্ধটা, সেই গন্ধটা বারবার নাকে আসছিল।
তখনও ফুল টুল এনে দেওয়া হয়েছে, বাট স্টিল ওই গন্ধটা লিঙ্গার করেছিল আমার সাথে। তারপরে শ্মশানে নিয়ে যাওয়া হয়, আমাদের ওখানে কাশী মিত্তির ঘাট রয়েছে, সেই শ্মশানে নিয়ে যাওয়া হয়, অন্তিম সংস্কার করে ফিরে আসছে। এবার বুঝতেই পারছো, আগের দিন রাত থেকে জাগা, সকালে পড়তে গেছে, এত সারাদিন প্রায় 5টা-6টা বেজে গেছে দাহ করে ফিরতে ফিরতে। এবার গেটের ওখানে নিম পাতা ছোঁয়ানো, নিম পাতা দাঁতে কাটা, লোহা ছোঁয়ানো, আগুন ছোঁয়ানো, গুড় খাওয়া, এই জিনিসপত্রগুলো হচ্ছিল। এবার আমি বিশাল টায়ার্ড ছিলাম, আমি ওইসব বাইপাস করে ওসব করিনি, ঘরে চলে এসেছি, স্নান টান করে শুয়ে পড়েছি। এর 1 সপ্তাহ পরের ঘটনা, মাঝরাত, ওটাও মানে ওই শুক্রবার দিন 13 তারিখ ছিল আমার যতদূর মনে পড়ে, ঠিক আছে, মানে হ্যাঁ 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 এক্স্যাক্টলি ফ্রাইডে দ্য 13 ছিল, কিন্তু ওটা 2015 সাল। 2015 সালে তুমি যদি ক্যালেন্ডার চেক করো, আমার যতদূর, আমি যদি খুব ভুল না করি, ওটা শুক্রবার ছিল আর 13 তারিখ ছিল, আর 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে ছিল, শনিবার দিন, আমার মনে আছে। তার 1 সপ্তাহ পরে মাঝরাত না, ওই 1টা-1.5টা মানে কেমিস্ট্রি পড়ছি, ইনঅর্গানিক কেমিস্ট্রির কোনো একটা চ্যাপ্টার পড়ছিলাম, ঠিক আছে, বেশ রাত হয়ে গেছে, 2টো বেজে গেছে, একটু তখন 11 হালকা হালকা উঠছি তখন। এবার সারাদিন পড়াশোনা করছি, ঠিক আছে, একটা সিগারেট খেয়ে আসছি, এরকম একটা ব্যাপার হয়েছে। তো আমাদের ওই বাড়িটাতে গেলে বুঝতে পারবে, দোতলা বাড়ি, দোতলাতে আমাদের ঘরটা ছিল, সিঁড়ি দিয়ে নিচে নেমে বাথরুম আছে, বাথরুমের ওই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, তো ওই অন্ধকারের মধ্যে ঢুকে গিয়ে আমি সিগারেট খেতাম, যাতে কেস না খাই, বাম্বু হয়ে যাবে কেউ দেখে নিলে। এবার আমি সিগারেট খাচ্ছি, আর ফার্স্টের দিন তোমায় বলছিলাম না, ওই দেহের একটা গন্ধ পাচ্ছি, মানে লাশ পচা একটা গন্ধ, যেটা আমি যখন ঘর থেকে বেরালাম, আমার নাকে ওই গন্ধটা লাগলো হঠাৎ। ঘর চৌকাঠ পেরিয়েছি, নিচে নামছি, হঠাৎ করে ওই গন্ধটা পেলাম। আমার একটু খটকা লাগলো তখন, যে ওরকম টাইপের গন্ধ আবার। যাই হোক, আমি নিচে গেলাম, নিচে গিয়ে সিগারেটটা ধরিয়েছি, খাচ্ছি, গন্ধটা আবার নাকে এলো। আর ওই সময় আমার কি মনে হয়, যে দূর থেকে দাঁড়িয়ে আমাকে কেউ দেখছে বা ফলো করছে, দূর থেকে তুমি বুঝতে পারবে যদি তোমাকে কেউ দূর থেকে দেখে, বা তুমি তাকে দেখতে পাচ্ছ না, বাট তোমার সিক্স সেন্স কাজ করবে যে তোমাকে কেউ দেখছে বা ফলো করছে। হয় এটা। তখনই আমার মনে হলো না, মানে একটা ফুট স্টেপ মতো শুনতে পেলাম, যে আমার পেছন দিক দিয়ে কেউ চলে গেল হঠাৎ, ঠিক আছে। পেছন ফিরে দেখলাম কেউ নেই। আমি ভাবলাম যে আমাদের বাড়িতে বেড়াল ফেরাল ছিল, এবার আমি বললাম বেড়ালের পায়ের আওয়াজ কি, বেড়াল ফেরাল গেল। এবার আমি সিগারেটটা ধরিয়েছি, পফ নিয়ে ধোঁয়াটা ছেড়েছি। শীতকাল, ফেব্রুয়ারি মাস, 3rd উইকের দিকটাতে, 3rd বা 4th উইকের দিকটাতে এরকম। তো ধরো আমি সিগারেটের ধোঁয়াটা ছাড়লাম, তুমি দাঁড়িয়ে আছো, জমাট হাওয়া, একটু তো ওয়েদার ভারী ভারী থাকে, সেই ধোঁয়াটা তোমার মুখের, ধরো আমি এখান থেকে ধোঁয়াটা ছাড়লাম, তোমার মুখে ধাক্কা খেয়ে 2 সাইড দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাবে। আমার সেরকম একটা মনে হলো, যে আমার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, আমি ধোঁয়াটা ছেড়েছি, তার মুখে লেগে ধোঁয়াটা 2 সাইড দিয়ে বেরিয়ে গেল। মনে হলো যেন কোথাও একটা ধাক্কা খেয়ে ধোঁয়াটা ওই জায়গাটা দিয়ে যেতে পারলো না, বাট ওই জায়গাটায় কিন্তু কোনো দেওয়াল ফেওয়াল কিচ্ছু নেই। একটু খটকা লাগলো ব্যাপারটাতে, মনে হলো মনের ভুল বা কিছু এরকম। দেখবে যে ধরো তোমার কোনো কিছুতে একটা খটকা লেগেছে, তুমি সেই জিনিসটা আবার রিপিটেডলি করবে, দেখার জন্য যে কিছু কি প্রবলেম আছে, রাইট। আমি আবার পফ নিয়েছি, আবার ধোঁয়াটা ছাড়লাম, সেই ধোঁয়াটা কোথাও একটা গিয়ে ধাক্কা খেলো, আর মনে হলো ধোঁয়াটার মধ্যে না কারোর মুখের অবয়ব ফুটে উঠলো, ধোঁয়াটার মধ্যে কারোর মুখের অবয়ব ফুটে উঠলো। এটা কোনো অডিও স্টোরি, কোনো গল্প, কোনো লেখক লিখেছে ব্যাপারটা, এটা না, এটা আমি দেখেছি। আমি আর কিচ্ছু করিনি, আমি সিগারেটটা ফেলে আমি তাড়াতাড়ি, মানে দৌড়তে পারছি না, ঠিক আছে, তখন কিছু সব হাত পা ঠান্ডা, তখন আমার মনে হচ্ছে আমি যদি দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে যদি আমি পড়ে যাই, তাহলে আমার খেলা শেষ। যে আমার কাছাকাছি আছে, যে আমাকে ফলো করছে, সে হয়তো আমাকে বাগে পেয়ে যাবে, আর আমি তো বাঁচতেও পারবো না। নিজের বাড়ির মধ্যে এরকম ফিল হচ্ছিল।
এবার দেখো বাড়ি ওরিয়েন্টেড প্রবলেম নয় এটা, ঠিক আছে? বাড়ি ওরিয়েন্টেড প্রবলেম হলে সবার প্রবলেম হতো। সিঁড়ি দিয়ে এক পা করে উঠছি, যখন সিঁড়ি দিয়ে উঠছি তখন আমার মনে হচ্ছে পেছনে আমার পায়ের একটা শব্দ হলো, পেছনে আর একটা পায়ের শব্দ হলো। আমার মনে হচ্ছে আমি যেরকম সিঁড়ি দিয়ে উঠছি সেরকমভাবেই আমার পেছন পেছন কেউ উঠছে। আমি সেটা দেখার জন্য মাঝ সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, পেছনে যে আওয়াজটা হচ্ছিলো সেটাও দাঁড়িয়ে পড়লো। আমি আবার উঠলাম, আবার আওয়াজটা আসছে। আমি আর কিচ্ছু দেখিনি, আমি জাস্ট দৌড় লাগিয়েছি, ঘরের মধ্যে ঢুকেছি। আমার মনে হচ্ছিল যে ঘরের মধ্যে ঢুকলে আমি সেফ। দরজা ফরজা নিয়ে মানে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, দরজাটা বন্ধ করলাম, জোরে আওয়াজ হয়েছে, আমার দিদা ঘুম থেকে জেগে গেছে, ঠিক আছে? রুমের মধ্যে আমার দিদার সাথে আমি থাকতাম রাতে। দিদা বলছে কি হয়েছে? আমি বললাম কিছু না, ঘুমিয়ে পড়ো। কি হয়েছে বল। আমি বলছি না, পরে কথা বল। আমার তখন ওই জিনিসটা নিয়ে কথা বলতে পারছিলাম না। একটা তো মেন্টাল, তুমি সারা জীবনে এইসব ফেস করোনি। আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে? এইসব ভূত ফুত এই সেই হ্যান ত্যান মানতামই না। পরের দিন সকালে উঠলাম, দিদা আমাকে জিজ্ঞেস করো রাতে কি হয়েছে ওখানে, আর ওই বাথরুমের ওখানে সিগারেটের টুকরো, মাকে বলবো কি হয়েছে? আই ওয়াজ জাস্ট লাইক এরকমটা হয়েছে। আর আগেকার দিনের মানুষ তো এটা ওনারা অনেক কিছু জানেন, ঠিক আছে? উনি বললেন যে এই সময়টা না এরকম একটু আধটু হয়। আমি তখন কানেক্ট করলাম ওই যে নিম পাতা ছোঁয়ানো, নিম পাতা দাঁতে কাটা, লোহা আগুন, ওই জিনিসটা তো আমি করিনি তখন। না করে তো আমি চলে এসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো সেটার জন্য এরকমটা হতে পারে। তারপর দিদা কিছু রিচুয়ালস করেন, লঙ্কা ফঙ্কা পুরোনো চুন ফুন দিয়ে, অনেকগুলো লঙ্কা নিল, হালকা চুনের মধ্যে দিল, মাথা থেকে পা অবধি অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়েছেন, ঘুরিয়ে সেটা পুড়িয়েছেন। একটাও গন্ধ বেরোয়নি, এতগুলো লঙ্কা ছিল। এবার অবভিয়াসলি আমার তো মন মানতে চাইছে না, আমি ভাবছি আমি হয়তো ভুল দেখেছি। আমি কি করলাম, আমি ওরকমই কয়েকটা লঙ্কা নিলাম, চুনের মধ্যে দিলাম, দিয়ে সেটা, আমাকে ওই কোনো রিচুয়ালস করা হয়নি, ওটাকে সেপারেটলি আবার আগুনে পোড়ালাম। চোখ নাক সব জায়গা দিয়ে ঝাঁঝে জল বেরিয়ে আসছে। মানে আমার মনে হচ্ছিলো হয়তো চুন দিয়ে লঙ্কা দিয়ে পোড়ালে হয়তো গন্ধ বেরোয় না, তাই জন্য আমি সেপারেটলি আবার করলাম জিনিসটা। ঝাঁঝে টিকতে পারিনি, কিন্তু আমাকে যখন ওই রিচুয়ালসটা করে লঙ্কাটা পোড়ানো হলো তখন কোনো ঝাঁঝ নেই। এটাকে কি বলি, এবার এখান থেকে আমার ইন্টারেস্টটা আস্তে আস্তে গ্রো করে যে না না, ডিস্টার্ব করতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে এসেছি। এই পডকাস্টের ফ্যাশন পার্টনার আমাদের বঙ্গেনজি। বঙ্গেনজি কি? বঙ্গেনজি একটা টি শার্ট কোম্পানি, এবং আমি যে টি শার্টটা এখন পরে রয়েছি সেটা পুরোপুরি হাতে করা। এবং এই ধরনের টি শার্ট যদি আপনি আপনাদের ওয়ার্ড্রপ এবং কালেকশনে চান, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করতে পারেন। অ্যান্ড চলুন গল্পে ফেরা যাক। কেন এরকম টাইপের ব্যাপারটা হলো আমার সাথে। আর এরপর তো কোনদিন জানতে চেষ্টা করেছো কি যে কে ছিল ওটা? মনে হয়েছে কি কে হতে পারে? ওই জিনিসটা হওয়ার পর না আমার মানে, দেখো বস, যদি আমার সিনেমা বা সিরিয়াল বা ওয়েব সিরিজ হতো, ওই যে পেছনে পেছনে আসছিল, আমি যেটা বুঝতে পারলাম, আমি পেছন ফিরে তাকাতাম, ঠিক আছে, যদি সিনেমা হতো। বাট ওরকম টাইপের কন্ডিশনে না তোমার জানার যে আগ্রহ, কি হয়েছে, কিউরিওসিটি, এইসব কিছু থাকে না। তখন তোমার ফার্স্ট প্রায়োরিটি এটা, আমি যাতে সেফ হয়ে যাই। একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট কাজ করে। আমি সেই সময়ের কথা বলছি না কৌস্তব, আমি বলছি 2-3 দিন পর যখন দিদাকে তুমি বলেছিলে যে এরকম আমি দেখেছি দিদা, জানো তো, পরদিন সকালে বলেছো, তখন তিনি কি কোনো বলেছে যে ইনি ছিলেন বা এরকম? বলেননি। কিন্তু কোনোদিন কি ওখানে এরকম ঘরে ছিল এরকম? না, আমাদের বাড়িতে কোনো প্রবলেম, কোনোদিন প্রবলেম নেই, কিন্তু হঠাৎ করে তোমাকেই এরকম হলো, ওটার কারণটা ওটাই যে শ্মশান থেকে আসলে ওই জিনিস। এবার দেখো, ওটা যদি আমি বলি আমার দাদু স্পিরিট এই সেই হ্যান ত্যান, নাও হতে পারে। না হতে পারে। শ্মশানে তো অনেক ধরনের, অনেক মানুষের অনেক অতৃপ্ত বাসনা, সেটাকে তো দাহ করা হয়, সেই বাসনাগুলো মেটে না।
ঠিক আছে, হয়তো তাদের মধ্যে কেউ হয়তো পিছু নিয়েছিল। কিন্তু অনেকে বলে শ্মশান কবরস্থান এগুলো তো একটা পবিত্র জায়গা, পবিত্র জায়গা বা একটা গেটওয়ে বলতে গেলে একটা দুনিয়া থেকে একটা দুনিয়া যাওয়ার, তো সেখানে এরকম হতে পারে তোমার? ডেফিনেটলি হতে পারে। এই যে যারা বলেন শ্মশান খুবই পবিত্র জায়গা, আমার মনে হয় তাদের কনসেপ্ট এটাই যে এত রাগ অহংকার ইগো মানুষ তো ওখানে ছাইতে পরিণত হয়ে যায়, সেই অ্যাসপেক্টটা আমার মনে হয় পবিত্র জায়গা। বাট এত মানুষ ধরো অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ধরো আমারই বয়সী একটা ছেলে, 25 বছর বয়স তার বা 26 বছর বয়স, তার তো জীবন অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো তো সে পূর্ণ করতে পারলো না। তাকে যখন দাহ করা হলো, তার যে অ্যাম্বিশনটা, তার যে মনের বাসনাটা, সেটা তো শেষ হয় না, সেটা তো থেকে যায়। আর শ্মশানে তো অনেক ধরনের মানুষের মৃতদেহ আসে, তাদের মধ্যে কোনটা কি ছিল বা না ছিল সেটা তো তুমি জানো না। তা আমার মনে হয়েছে যে আমি এতদিন পর যেটা আমার মনে হয় যে ওই শ্মশান থেকেই হয়তো কেউ পিছু নিয়েছিল, আর ওই যে লঙ্কা পোড়া করলো, এই করলো তাই করলো, তারপরে যে ব্যাপারটা যে খুব বাজে রকমভাবে যে ভয়টা পেয়েছিলাম, ভয়টা নিউট্রালাইজ হলো, বাট আমার মনে হতো যে আমার সাথে সাথে কেউ রয়েছে। আর কোনো রিচুয়ালস অ্যাজ সাচ কিছু করতে হয়নি, বাট ওটা আস্তে আস্তে শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর জিনিসটা ফেড আউট হয়ে যায়, তারপর ওরকম কিছু ফিল হয়নি আমার। গোস্তাব, একটা জিনিস আমি তোমাকে পার্সোনালভাবে জিজ্ঞেস করতে চাই। অন দ্য ক্যামেরাতে আমরা এখন বসে খুব সিরিয়াস একটা টক হচ্ছে, কিন্তু অফ দ্য ক্যামেরা আমাদের কিন্তু পুরোটাই ইয়ার্কি এবং ফাইলামিতে কেটেছে। সেটা অনেকে দেখতে পাচ্ছে না, স্বাভাবিক, স্বাভাবিক, কেউই দেখতে পাচ্ছে না। কেউই দেখতে পাচ্ছে না, কিন্তু তোমার সাথে আমার খুব ইয়ার্কি ফাইলামি চলে, অনেক রকমের চলে। কিন্তু আমরা ভূত নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু দুবারের বেশি আলোচনা করি না, আমার যতদূর ভুল না বলি। ফোনে একবার বললাম কথা, এসে যে এটা নিয়ে কথাবার্তা হবে বা এরকম বিষয়। তোমার ভালো লাগে না মানে অফ দ্য ক্যামেরা ভূত নিয়ে কথা ক্যামেরা বলতে? ভূত দিয়ে কথা বলবো? কারণ তোমাকে আমি সেই জিনিসটা কিন্তু আমি পাইনি, আমি অনেস্টলি বলছি। আমি সব আরও অনেকে এসছে, তারা কিন্তু অফ দ্য ক্যামেরা অনেক কথা বলে, আমার এই হয়েছে ওই হয়েছে। তোমার মধ্যে অন্য একটা জিনিস আমি দেখতে পেয়েছি, কেন, কারণটা কি? বলতে গেলে আমি সপ্তাহে এত মানুষের এত কিছু শুনি জানি, ধরো আমরা যে এদের নিয়ে কথাবার্তা বলি, ব্যাপারটা তো ম্যানিফেস্টেশন হচ্ছে। তুমি তাকে আহ্বান জানাচ্ছ কোনো একটা ভাবে। আমি অফ দ্য ক্যামেরা বা আমার বন্ধু বান্ধবরাও জানে বা যাদের সাথে কথাবার্তা হয় তারাও জানে, আমি যখন পার্সোনাল স্পেসে থাকি বা আমি যখন নিজের বন্ধু বান্ধবদের মধ্যে থাকি, অনেকেই বলে ভাই একটা ঘটনা শোনা, একটা এই শোনা তাই শোনা। আমি কখনোই অফ দ্য ক্যামেরা বা কাজের বাইরে আমি ভূত, এনটিটি, পিশাচ, হোয়াটএভার, আমি সেই সব নিয়ে কথা বলি না। ইভেন আমার সাথে যারা কল রেকর্ডিং করেন, অনেকেই জানবেন, যারা যদি দেখেন কেউ আমাদের সাবস্ক্রাইবার যে আমার সাথে রেকর্ডিং করেছে, আমি কিন্তু তাদের সাথে রেকর্ডিংয়ের আগে কোনো ঘটনাটা শুনি না, কিছুটা শুনি, এটা ব্রিফলি শুনে না, একটা ব্রিফলি শুনি, মানে আমার টিম রিভিউ করে নেয়, তারপরে আমার কাছে আসে, আমি তারপর সেই ঘটনা একটু ব্রিফলি জেনে দেন আমি রেকর্ডিংয়ে ডাইরেক্ট বসি। যত এদেরকে নিয়ে কথা বলবো, আমি তো এইসব নিয়ে সারাউন্ডেড অনেকটা বেশি। তুমি আমাকে বলছিলে না কৌস্তভ তোমার সব থেকে ভয়ানক কল রেকর্ডিং, তুমি আমারই কোনো কল রেকর্ডিং নিয়ে কথা বলছিলে, এটার গল্প এটা ছিল, তুমি এই ওয়ার্ডটা ইউজ করেছিলে, তুমি এত ডিটেলসে বলছিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে তোমার কৌস্তভ মনে নেই কোনো কিছু, রেকর্ডিং করার পর মনে নেই। দেখো আমার মানে তুমি যদি বলো 2015 সালের 14ই অক্টোবর আমি কি জামা পরে বেরিয়েছি, আমার বন্ধু বান্ধবরা জানে কিন্তু এটা, আমি সেটাও বলে দেবো। তুমি কি কালারের জামা পরে বেরিয়েছিলে ফার্স্ট টাইম তুমি আমার সাথে যখন কথা বলছিলে, বা ধরো কোনো মেয়েকে আমার ভালো লাগে, কথার কথা আমি বলছি, ক্রাশ আমার, সেই ক্রাশকে আমি ফার্স্ট দিন কি জামা কাপড় পরে এসছে, কোন ডেটে দেখা হয়েছিল, আমার সব মনে থাকে, ফটোগ্রাফিক মেমোরি বলা যেতে পারে। আমি ব্র্যাক করছি না এটা নিয়ে, বাট তুমি আমাকে যদি জিজ্ঞেস করো কাল রাতে কি কল রেকর্ডিংটা করেছো, আমি বলতে পারবো না বা বলবো না। আমি জিনিসটাকে শুনি, তারপর ওটাকে ফ্ল্যাশ আউট করে দিই। আমি নিজের কোনো রেকর্ডিং শুনি না, কারণ একবার তো শুনছি আমি পুরোটাই। তুমি যত এই জিনিসপত্রগুলো শুনবে, দেখো এবার যারা এন্টারটেনমেন্টের জন্য শুনছেন, ঘটনা শুনতে ভালোবাসেন, তারা শুনছেন, তাদের ব্যাপারটা আলাদা। বাট আমি 24/7 এইগুলোর মধ্যে ইনভলভ। আমি যদি এই প্রত্যেকটা এত ডার্ক জিনিস নিয়ে আমরা কথা বলি, সেইগুলো যদি আমি বারবার মনের মধ্যে আনি, সেগুলোকে রিপিট করি, ম্যানিফেস্টেশন হচ্ছে সেটা।
সেই ম্যানিফেস্টেশনের জন্য অনেক প্রবলেমস হতে পারে, সেটা যাতে না হয় তাই জন্য আমি এগুলো নিয়ে কথা বলি না অফ দ্য ক্যামেরা। কাজের জন্য করতে হয়, বাট তোমার সাথে আমি ভাই আড্ডা মারছি আর কি মারছি, আমাকে দেখে খুবই সিরিয়াস মনে হয় কাজের ক্ষেত্রে বা অন্যান্য অ্যাসপেক্টে সিরিয়াস, বাট বন্ধু বান্ধব বা ক্লোজ পেজে খুবই আর কি আড্ডা মারি। সেই সময় আমি এইসব নিয়ে কথা বলতে চাই না, কারণ এমন কিছু একটা কল রেকর্ডিং করতে গিয়ে হয়েছিল আমার সাথে, তারপর থেকে আমি এইসব নিয়ে অ্যাটলিস্ট কথা বলি না। জানতে পারি? কিউরিওফাইটে এমন অনেক কল রেকর্ডিং রয়েছে যেগুলো আপলোড করা হয়নি, সেগুলো এতটাই ডিস্টার্বিং তোমায় বলছিলাম, আমার মনে হচ্ছে সেগুলো সামনে আসাটা উচিত নয়। 2023-এর নভেম্বর বা ডিসেম্বর, নভেম্বরের লাস্ট উইকটা যদি আমি কনসিডার করি, সেই সময় এক ভদ্রলোক আমার সাথে কন্ট্যাক্ট করেন। পিশাচ ওরিয়েন্টেড কোনো ঘটনা ছিল, আর আমি নিজে দেখেছি পিশাচ নিয়ে যখন কথাবার্তা হয় বা কোনো কল রেকর্ডিং হয় তখন সেটাতে বেশ প্রবলেম হয়, বেশ প্রবলেম ফেস করতে হয় অন্যান্য কল রেকর্ডিংয়ের তুলনায়। ইভেন একটা মেয়ে আছে ইমন, মেটিয়া বুরুজের একটা ঘটনা ছিল কিউরিওফাইটের, সে লিটারালি তার সাথে 3-4 মাস ধরে আমার রেকর্ডিংটা ঝুলেছে, বিভিন্ন প্রবলেমস হচ্ছে। তার মায়ের একবার স্ট্রোক হয়ে গেল, রেকর্ডিংয়ের ডেট সেই রাতে ওর মায়ের স্ট্রোক হয়ে গেল, আমার সাথে ঘটনা শেয়ার করছে। ঘটনাটা আমরা পুরোটা রেকর্ডিংও করতে পারিনি, তার রক্তবমি হওয়া শুরু হয়ে যায়, আর এটা আমি বলেওছি রক্তবমি হওয়া শুরু হয়েছে। তারপরে আবার সেকেন্ড পার্টটা করতে হয় আমাদের। তো সেই ভদ্রলোক আমাকে যোগাযোগ করেন, একটা ডেট ফিক্স হয়, রাত 11টা বা 12টা থেকে আমরা রেকর্ডিং শুরু করবো, ওটাই স্ট্যান্ডার্ড টাইম থাকে। এবার লোকজন ভাবে যে রাতে কেন রেকর্ডিং করি, আমি দিনের বেলাও তো করা যায় যাতে প্রবলেমস না হয়। আমরা রেকর্ডিং এই কারণে করি, সবার বাড়িতে তো স্টুডিও নেই, নয়েজ আসতে পারে, রাতের সময় নয়েজটা অনেকটা কমে যায়, তাই জন্য রাতে রেকর্ডিং করি, অন্য কোনো কারণের জন্য নয়। রাত 12টা থেকে রেকর্ডিংটা শুরু হয়, আর আমার মা বাবা আমাদের বর্ধমানের বাড়িতে গেছিল, আমি বাড়িতে একা ছিলাম, মা বাবা দিদা বর্ধমানে গেছে, আমি একা ছিলাম। সেই সময় কি হয়, সেই সময় রেকর্ডিং শুরু হওয়ার সময় থেকে আমার মনে হচ্ছে যে আমাদের যে এনভায়রনমেন্টটা রয়েছে সেই এনভায়রনমেন্টটা আস্তে আস্তে না ভারী হয়ে যাচ্ছে। ভারী হয়ে যাচ্ছে মানে কি, একটা গুমোট পরিবেশ, এসি ফেসি চলছে কিন্তু, বাট তার মধ্যেও একটা গুমোট পরিবেশ, মনে হচ্ছে যে গরম লাগছে। আমি 24-এ রাখি এসি, যথেষ্ট ঠান্ডা হয়ে যাওয়ার কথা, আর নভেম্বরের লাস্টের দিক। আর তুমি যেখানে বসো আমি দেখেওছি জায়গাটা, এসি খুবই সামনে। হ্যাঁ, এবার সেখানে বসে রেকর্ডিং করছি, আমি দেখছি যে ভাই ঘাম হচ্ছে কেন, এত ঘেমে যাচ্ছে কেন, এত গুমোট একটা ব্যাপার হচ্ছে কেন। আর ভদ্রলোক যখন বলছেন, আমি নাম বলবো না ওনার, ভদ্রলোক যখন উনি বলছেন ঘটনাটা, অনেক জিনিস তো শুনি, বাট ওরকম টাইপের ডিস্টার্বিং জিনিসপত্র আমি কখনো শুনিনি। মানে আমি এখানে যদি তুমি অ্যালাউ করো তাহলে আমি বলবো একটা দুটো পোর্শন। একটা দুটো বলো। শোল মাছ হয় তো, শোল মাছ, হ্যাঁ। ওনার ওয়াইফ, এক্স ওয়াইফ মারা গেছে। পিরিয়ডসে যে প্যাড হয়, ইউজ প্যাড, সেই ইউজ প্যাডের মধ্যে জীবন্ত শোল মাছ রেখেছেন, ঠিক আছে, রেখে সামনে একটা মোমবাতি জ্বালানো, মানে প্যাডটা রয়েছে, শোল মাছটা রয়েছে, সামনে মোমবাতি জ্বালানো, সামনে পেছনে এরকমভাবে দুলছেন। দুলতে দুলতে হাজব্যান্ড ছিলেন না, হাজব্যান্ড সাডেনলি ঘরের মধ্যে ঢুকে গেছেন। এইসব দৃশ্য দেখে ভয় পেয়েছেন। জীবন্ত শোল মাছ তো জানোই, ওই প্যাড সমেত যে শোল মাছটা রয়েছে সেটা ওই মহিলা একটা কামড় মারেন, প্যাড সমেত, ইউজ প্যাড, ঠিক আছে, স্যানিটারি প্যাড। কি বলছো এটা? আমার নিজের জিনিসটা শুনে খুব ডিস্টার্বিং লেগেছে। কি হচ্ছে? এই জিনিসটা হয়, আর্ধেকটা টান মারেন, ওটাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। ভদ্রলোক যখন ঘরের মধ্যে ঢুকলেন, ওনার বউ বসে এরকমভাবে হিলতে হিলতে খাচ্ছে, আর উনি দেখতে পাচ্ছেন ওই ভদ্র মহিলার চারিদিকে অনেকগুলো ছায়া। কীরকম ছায়া? মুসলিম মহিলারা যখন বোরখা পরেন, বোরখা পরে থাকলে তো মানে ধরো পুরো মুখটা ঢাকা আছে, সেরকম অনেকগুলো ছায়া
ওর পেছনে দাঁড়িয়ে আছে। আর মানে আমি ঠিক বুঝতে পারলাম না উনি যে কটা মানে ওয়ার্ড শুনতে পেয়েছেন সেই ওয়ার্ডগুলো কিছু মনে ছিল ওনার, উনি আমাকে বলেছেন ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যারামিক, নট অ্যারাবিক, অ্যারামিক ল্যাঙ্গুয়েজ ওটা। অ্যারামিক? হ্যাঁ, ওটা প্রাচীন মানে ব্যাবিলনীয় যে সভ্যতা ছিল বা মিডল ইস্টের যে জায়গাটা, ওই ভাষাটা ইউজ করা হতো। অ্যান্ড অনেক অকাল্ট প্র্যাকটিসে ওই অ্যারামিক যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা ইউজড হয়, এখনও হয়। টার্কিতে সব থেকে বেশি এইরকম ব্ল্যাক ম্যাজিকটা চলে। তুমি যদি রেফারেন্স চাও, তুমি টার্কিশ একটা মুভি আছে, ইউটিউবেও রয়েছে, সিস্টিন বলে, ওটা দেখতে পারো। সব থেকে ডিস্টার্বিং মুভি ওটা। শোল মাছ প্যাডের মধ্যে নিয়ে সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, পেছনে এরকম কয়েকটা বোরখা পরা ছায়ামূর্তি উনি দেখছেন। সাডেনলি কি হয়, উনি ঢুকে পড়েছেন। মহিলা আস্তে আস্তে মুখটা তোলেন, শূন্য দৃষ্টিতে ওনার হাজব্যান্ডের দিকে তাকিয়ে আছেন। আর ছায়ামূর্তিগুলো কি করছিল, মেয়েটার দিকে তাকিয়েছিল, তো মেয়েটা যখন মুখটা তুললো ছায়ামূর্তিগুলো ওই ভদ্রলোকের দিকে মানে একভাবে তাকালো। মানে তোমার মনে হচ্ছে আমি এত স্লোলি কেন বলছি ব্যাপারটা, ফার্স্ট বললে হয়তো জিনিসটা আরো শুনতে ভালো লাগতো বা সামথিং। কিন্তু তোমার একটা মানে অদ্ভুত একটা ফিলিং মানে আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি যে, আর এইসব নিয়ে কথা যখন বলেন একটু ডিস্টার্বিং লাগে, মানে ডিস্টার্বিং, প্রচন্ড ডিস্টার্বিং তো কৌশল। এক্স্যাক্টলি। মানে তোমার এটা মানে সত্যি না দিয়েছো, খুব ভালো হয়েছে একদিকে মনে হচ্ছে। তারপরে ওই ভদ্রমহিলা, আর এখানে না দেওয়ার কেন দিইনি বলছি, এই ব্যাপারটা ঘটে, এই ব্যাপারটা ঘটার পর ওই ভদ্রমহিলার হাজব্যান্ড ঘর থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পর কাউকে ডাকবেন, পাড়া প্রতিবেশী অ্যানল, ডাকার চেষ্টা করেন, কয়েকজন আসেন, দরজা খুলে যে ঢুকতে যাবে, দরজা লকড, ঠিক আছে, ভেতর থেকে ঢুকতে পারছেন না। অনেক ট্রাইফাই করা হলো, অনেক কিছু করা হলো, দরজা ভেঙে ঢুকলেন। ঢোকার পর দেখছেন ওই সব শোল মাছ, আর্ধেক খাওয়া শোল মাছ, মানে সব থেকে ভয়ানক যে ব্যাপারটা, আর্ধেকটা কামড়েছিলেন তো মহিলা শোল মাছটা, তখনও মানে ধরো পিঠের পোর্শনের মাংস নেই, তখনও ছটফট ছটফট করছে সেই জীবন্ত মাছটা। আর সেই মহিলা ওখানটায় অজ্ঞান হয়ে পড়ে আছে, পালস নিয়ে দেখছে মহিলা মারা গেছে, বেঁচে নেই। এন্টায়ার জিনিসটা বলবো না, তাহলে তো দিতেই পারতাম। তো সেই ভদ্রলোকের সাথে যখন রেকর্ডিংটা করছি, সেই রেকর্ডিং করার সময় বললাম যে গোমোট একটা অ্যাম্বিয়েন্স, এইসব মানে ঘটনাটা, এটা ফার্স্টের 30-35 মিনিটের মধ্যে উনি বলেছেন। তারপর ওনার সাথে কি প্রবলেমসটা হচ্ছে, যে প্রবলেমসটা জানাবার জন্য ওনার রেকর্ডিং করাটা, যখন উনি বলা শুরু করেছেন ওনার জায়গাটা, দেখবে আগেকার দিনের রেডিওর থেকে ঘর 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 করে একটা সাউন্ড বেরোতো, একটা মেটালিক একটা সাউন্ড, কলের মধ্যে ওই সাউন্ড যেটা রয়েছে সেই সাউন্ডটা ওনার মেটালিক সাউন্ডে পরিণত হয়ে যায়। এই যে কথা বলছি, এটা যে ঘ্যাস ঘ্যাসে একটা মেটালিক সাউন্ড হয়, আমি ওদিক থেকে বুঝতে পারছি ওনার টোনটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। হঠাৎ উনি বলে উঠলেন, আমি আজকে রেকর্ডিং করতে পারবো না, আমি ফোনটা রাখছি। হঠাৎ ফোন রেখে দিল ওরকম সাডেনলি, মানে বলতে বলতে আমি ভাবছি যে ঘটনা জানাবার জন্য ফোন করলেন, এতটা বললেন, না জানাবার হলে তো আগেই বলে দিতে পারতো। হঠাৎ করে রেকর্ডিংয়ের মাঝখানে ফোনটা কেন কেটে দিলেন আর এরকম ভাবে? বিশ্বাস করবে না কৌশিক, আমি ওই দিন রাতে তো একা ছিলাম, তখন কটা বাজে, আর রেকর্ডিং শুরু করার আগে 12টা থেকে শুরু করার কথা বলছিলাম, অনেকবার কাট ফাট, ফোন কেটে গেছে, ফোন সুইচ অফ হয়ে গেল, একবার হ্যাং হয়ে, এরকম ব্যাপার হয়েছে। তো শুরু করতে করতে অ্যারাউন্ড 12টা 20, 25, 30 বেজে গেছিলো। যখন ফোনটা রাখলেন তখন কটা বাজে, 1:20, 1:25 ওরকম একটা সময় হবে। সাডেনলি দেখছি যে রেকর্ডিংটা বন্ধ, পরের দিন তো ভিডিও দিতে হবে আমাকে। আমি সেই সময় আর একজনের সাথে রেকর্ডিং করা শুরু করলাম, ঠিক আছে, যে ওনার রেকর্ডিংটা হয়নি, হ্যাঁ ডেফিনেটলি। আর মোটামুটি যারা কিউরিওফাইড ফলো করে, আমি যারা রেকর্ড করে জানে যে মোটামুটি আমি ইনস্টিং থেকে কাজ করি, আমার মনে হয় এই রেকর্ডিংটা ভালো যাবে, তো আমি এই রেকর্ডিংটাই দিই। এটা অ্যাজ এ ইউটিউবার বলছি। তো পরের দিন তো কিছু একটা আপলোড করতে হবে, তো আমি রেকর্ডিং করছি। আমার মনে হচ্ছে না, মানে তুমি চেয়ারটায় বসেছো তো, আমার যে চেয়ারটা রয়েছে, হ্যাঁ বসেছি।
ধরো পেছন থেকে তুমি বসে রেকর্ডিং করছো, তো পেছন থেকে ধরো তোমার কোমরে যদি কেউ এরকমভাবে জড়িয়ে ধরার চেষ্টা করে, অ্যান্ড তার যে আঙুল ফাঙুল যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই আঙুলগুলোর যে নখগুলো সেগুলো খুব ছুঁচালো টাইপের, ঠিক আছে, সেরকম টাইপের একটা জিনিস ফিল হলো আমার। আর মনে হচ্ছে যে এখান থেকে এরকমভাবে স্ক্র্যাচ করছে। তুমি যদি এখানে তো টি শার্ট খুলে দেখাতে পারবো না, তুমি দেখো এখনো দাগ রয়েছে এখানে। ইভেন তুমি এখানটাতে দেখো, এখানে একটা আঁচড়ের দাগ পাবে তুমি এই ঘাড়ের এই জায়গাটাতে। অফ দ্য ক্যামেরা দেখবো আমরা। সেরকম টাইপের একটা জিনিস ফিল হলো। ফিল হওয়ার পর কি হয়, ফিল হওয়ার পর আস্তে আস্তে আমার ভয় লাগা শুরু হলো। অনেকে জিজ্ঞেস করে, কৌস্তব দা এত ভয়ের জিনিসপত্র করো, তোমার ভয় লাগে না? মেজরিটি অফ দ্য টাইম ভয় লাগে না, কারণ অভ্যেস হয়ে গেছে। বাট কিছু কিছু সময় আছে যে সময় আমারও ভয় লাগে। ওই রেকর্ডিংটা আর করতে পারলাম না ওই জিনিসটা হওয়ার পর। মানে সেকেন্ড যার সাথে ছিল তার সাথেও পারলাম। আমি বললাম যে প্রবলেম হচ্ছে, কালকে কথা বলছি সামথিং, বলছে কি। আর মানে যার সাথে রেকর্ডিং হচ্ছিল তার সাথে আগে একটা দুটো রেকর্ডিং হয়েছিল, যেহেতু জানেন ব্যাপারটা, মানে ক্যাশ ব্যাপারটা। ফোনটা রাখলাম, ফোনটা রেখে আমার কোনো, এবার দেখো আমি তো বাড়িতে একা, কি করব সেই সময়? সিগারেটের পর সিগারেট ফুঁকছে, এরকম কেন মনে হলো? আমি জামাটা খুলে দেখলাম সত্যি একটা আঁচড়ের দাগ আছে। মানে আঁচড়ের দাগ মানে কি বলতো, 3 সাইড দিয়ে মাঝখান থেকে এরকম টাইপের, 3টে আঙুলে 2 সাইড দিয়ে দুটো, নেভালের সাইড পোর্শন বরাবর। তারপরে সিগারেট খাচ্ছি, এই খাচ্ছি তাই খাচ্ছি। ফার্স্টে যে গুমোট যে ব্যাপারটা ছিল, সেই গুমোট ব্যাপারটা আস্তে আস্তে কেটেছে, বাট সিগারেটের ধোঁয়াতে পুরো ঘর ভর্তি হয়ে গেছে। এবার শুয়েছি, ঠিক আছে, তখন কটা বাজে, ওইসব করতে করতে প্রায় 2:30-3টে মতো বেজে গেছে। শুয়েছি, ইউটিউব চালিয়ে কোনো স্ট্যান্ড আপ কমেডি কিছু একটা দেখছিলাম, বাসির ভিডিও দেখছিলাম। বাসি আমার খুব ফেভারিট, ইউপিএসসির কিছু একটা নিয়ে ভিডিও বানিয়েছিল। এইগুলো মনে হবে যে ঘটনা বলার মাঝখানে আমি এইসব ছোটো ছোটো আনুষঙ্গিক ব্যাপারগুলো কেন বলছি, এগুলো কি ঘটনা বলার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট? হ্যাঁ ইম্পর্ট্যান্ট। কানে এয়ারপোর্ট লাগিয়ে তো শুনছি, আমার মনে হলো একটা স্ট্যান্ড আপ কমেডি শুনছি, তো হাসির তো আওয়াজ থাকবেই, ঠিক আছে। স্ট্যান্ড আপ কমেডিতে ওরকম টাইপের হাসির যে আওয়াজটা, সেটা আসাটা পসিবল নয়। হেডফোনটা খুললাম, খুলে শোনার চেষ্টা করলাম যে আশপাশ থেকে এরকম টাইপের কোনো আওয়াজ আসছে কিনা, বা সামনের ফ্ল্যাট বা কিছুর থেকে আসছে কিনা বা কিছু। তারপরে কি হয়, আমি ভাবলাম যে হয়তো এরকম টাইপের একটা ব্যাপার হয়েছে, মাইন্ড প্লে করে আমাদের সাথে, তো মাইন্ড ইজ প্লেইং উইথ মি। তো আমি রিভাইন্ড করে আবার শুনলাম, কিন্তু ওখানে কিন্তু ওরকম টাইপের কোনো আওয়াজ ছিল না, ঠিক আছে। পুরো ভিডিওটা আবার শেষের দিকে এসছে, আবার সেম আওয়াজটা শুনতে পেলাম, কোনো একটা হাসির শব্দ। মানে হয় না যে ধরো কোনো মেয়ে একটু হাস্কি আওয়াজ তার, সে যদি খ্যাক 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 করে হাসে লাইক দিস। হেডফোনটা খুললাম, খোলার পর আমি আশেপাশে শোনার চেষ্টা করছিলাম যে এরকম টাইপের কোনো আওয়াজ আছে কি না, বা কেউ হাসে না, সামনে ফ্ল্যাট ছিল। তারপরে আমি আবার রিভাইন্ড করে শুনলাম যে কোনো সাউন্ড ছিল না ওখানে, ওই পার্টিকুলার ভিডিওতে কোনো সাউন্ড ছিল না এরকম টাইপের হাসার। আবার ভিডিওটা এগিয়ে যাচ্ছে, শেষের দিকে এসছে, শেষ হওয়ার আগে আবার সেম আওয়াজটা পেলাম। বুঝতে পারলাম যে সামথিং ইজ রং। তোমাকে যেটা বলছিলাম যে এগুলো ম্যানিফেস্ট করে, ধরো তুমি শুনছো, এবার দেখো তুমি আমি এখানে বসে আছি, বা তোমার ভাই ক্যামেরার পেছনে রয়েছে, আমরা কিন্তু তিনজনই এই যে ঘরটাতে রয়েছে সেরকমটা নয়, আমাদের আশেপাশে অনেকে থাকতে পারে। আমার যে থিওরিটা সেটা হচ্ছে যে আমাদের যে প্লেনটা রয়েছে, আনাদার একটা ডাইমেনশন আমাদের প্লেনের সাথে মার্জ করে রয়েছে। কিছু পার্টিকুলার ইভেন্ট হয় বা কিছু পার্টিকুলার কথাবার্তার মাধ্যমে ম্যানিফেস্টেশন এমন পরিমাণে চলে যায়, এই যে দুটো প্লেনের মধ্যে, দুটো ডাইমেনশনের মধ্যে যে গেটওয়েটা রয়েছে সেটা খুলে যায়। তখন তারা হয়তো
আমাদের এই ওয়ার্ল্ডে চলে আসতে পারে। তোমার মাঝে মাঝে মনে হয় না যে তুমি যে এই বিষয় নিয়ে এত চর্চা করো বা এত কথা বলো, তুমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছো কোনোদিন? তোমার মনে হয় না যে এই জিনিসগুলো এইসবের বাইরে, এইসব ফিল হওয়ার বাইরে তুমি তো আমার সাথে অফ দ্য ক্যামেরা মিশেছো। না, আমার কোনোদিনই কিন্তু কথাই বলিনি অফ দ্য ক্যামেরা, মানে এইসব নিয়ে কথা বলিনি, কোনো বাট কথা নর্মাল না। তো কথাবার্তা বলেছি আমরা, বা অনেকে বলে আমার সাথে। হ্যাঁ, যদি কোনো রকমের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থেকে এগুলো হয়ে থাকে তাহলে সবসময়ই হবে, দিনে রাতে হবে। আমি ধরো কোনো গেস্টের সাথে পডকাস্ট করছি আমার চ্যানেলে, তাতে সবার মনে হবে, এরকম তো কারোর সাথে মনে হয়নি। হ্যাঁ, এটা হতে পারে যে আমরা যখন পার্টিকুলার ভূত প্রেত নিয়ে কথাবার্তা বলি বা পিশাচ নিয়ে কথা বলি, আমাদের ওই স্টুডিওটাতে কিছু কিছু প্রবলেমস হয়। সেটা যারা যারা এসছে তারা সবাই বলেছে। ইনফ্যাক্ট রূপম আছে না, ওই উইচক্রাফট প্র্যাকটিস করে, রূপম গুপ্ত, হ্যাঁ, ও আমাকে পডকাস্টে এসেছিলো, আমাকে বলছে কৌস্তব দা, এইখানের যে বাথরুমটা রয়েছে, বাথরুমটায় কি কোনো প্রবলেম হচ্ছে। ঈশিতা দিও বলেছে এরকম টাইপের এখানে প্রবলেমস হয়েছে যখন আমরা ফার্স্ট কৌস্তবের আড্ডার পডকাস্টটা নামিয়েছিলাম। আমরা যখন এইসব নিয়ে কথা বলি তখন একটু প্রবলেম হয়, আর আমার মনে হয় পার্টিকুলারলি ম্যানিফেস্টেশনের জন্য হয়। যেটা বলছিলাম, সেই রাতটাতে আমি বুঝতে পারি যে সামথিং ইজ রং। কি করব, করার অনেক কিছুই রয়েছে, কারণ একটা সময় এইসবের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না, এখন তো কিছুটা জ্ঞান অধ্যয়নের মাধ্যমে এসেছে, বা অনেকের থেকে জেনেছি, শুনেছি। মন্ত্র মেডিটেশন হয়, ঠিক আছে, ওই রাত ভাবো তখন 3:30 4টে, সেই সময় গায়ে হাতে জল টল ছিটিয়ে ঘাড়ের এখানটায় জল দিতে হয়, এই দুটো জায়গায় জল দিতে হয়, ঠিক আছে, অ্যান্ড আরও কিছু পার্টিকুলার পোর্শন জল দিয়ে ক্লিন করলে, আর জলটা হতে হবে সল্ট ওয়াটার, ঠিক আছে, জলের মধ্যে নুন দিয়ে ক্লিন করে, তো মানে নেগেটিভ অরাটা অনেকটা নিউট্রালাইজ হয়, অ্যাবজর্ব করে বার করে দেয়। মন্ত্র মেডিটেশন আমি করতে বসেছি, একটা পার্টিকুলার মন্ত্র রয়েছে যেটা প্রদত্ত, গুরু বলবো, হ্যাঁ গুরুই বলতে পারি, মানে তিনি আমাকে বলেছিলেন যে যদি কখনো ভয় পাও, যদি কখনো এরকম বাড়াবাড়ি লেভেলের কিছু হয়, এটা চ্যান্ট করবে। আমি সেই হাফ প্যান্ট পরে আছি, টি শার্ট পরে আছি, সেগুলো পুরো চেঞ্জ করলাম, চেঞ্জ করে ফ্রেশ কিছু একটা পরলাম, পরে আমি মেডিটেশন করতে বসলাম, ঠিক আছে। মন্ত্র চ্যান্ট করছি যখন, ঠিক আছে, চোখের সামনে না, মানে চোখটা তো বন্ধ, ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য ভেসে আসছে। মনে হচ্ছে, এটাকে আমি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট বলতে পারি, ওই রেকর্ডিংয়ের ওইটাই সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হতে পারে। তোমায় বলছিলাম না, ওই মহিলাকে বসে আছে, এরকম টাইপের একটা কাজ করছে, বোরখা পরা কয়েকটা ছায়ামূর্তি রয়েছে। আমি যখন মন্ত্রপাঠ করছি তখন আমার মনে হচ্ছে ওই পার্টিকুলার ভদ্রলোকের জায়গায় আমি রয়েছি, আমি ঘরে ঢুকে এইসব জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি। এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের জন্য হয়তো, কিন্তু সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের জন্য যেটা নয় সেটা হচ্ছে আমার বারবার মনে হচ্ছে আমার এই ঘাড়ের, মানে ডান দিকের যে ঘাড়টা রয়েছে, সেই ঘাড়ে কারোর ঘন নিঃশ্বাস, ডিপ নিঃশ্বাস পড়ছে, একটা গরম নিঃশ্বাসের সেন্সেশন হচ্ছে এখানটাতে। এগুলো না মানে বলাটা ডিফিকাল্ট, ঠিক আছে। যাই হোক, এই বিষয়টা থেকে বেরোই এবার তাহলে, কারণ তো আমি বুঝতে পারছি তোমার একটু প্রবলেম একটা জিনিস যখন আমি শুরু করেছি এটা আমি কমপ্লিট করবো তোমার এখানে, কারণ এটা নিয়ে কারণ হচ্ছে না তো। না, যদি কখনো তুমি কোনো একটা জিনিস নিয়ে স্টার্ট করো, ইন বিটুইন এই জিনিসটাকে এন্ড করবে না। কেন এন্ড করবে না আমি তোমাকে এখানে বলছি, যদি, কারণ তোমরাও তো এইসব প্যারানর্মাল নিয়ে কাজ করছো, জিনিসটা যখন শেষ হয় না তার মানে কি, জিনিসটার ইনিশিয়েশনটা হয়েছিল, ধরো প্লানচেট দিয়েই বলি, প্লানচেটের ইনিশিয়েশনটা হয়েছিল, প্লানচেট কিন্তু এন্ড করার প্রপার একটা টেকনিক রয়েছে, সেটা যদি না করো সেটা ওপেন অবস্থায় থেকে যায়। আমার মনে হয় ঘটনাগুলোও এরকম, যদি তুমি শেষ না করো তাহলে কি হয়ে যায়, তাহলে সেটা চলতে থাকে, মানে সেটার কোনো এন্ডিং হলো না। মন্ত্র মেডিটেশনের সময় এরকম প্রবলেমসগুলো হয়, বাট আমি কমপ্লিট করি জিনিসটা, অ্যান্ড আস্তে আস্তে তারপর একটু স্বাভাবিক মনে হয়। রাতে ঘুমালাম, সকালে উঠলাম, পরের দিন আমি ওই ভদ্রলোককে
অ্যারাউন্ড 7 থেকে 8 বার কল করেছি, সকালে উঠে, সকাল দুপুর বিকেল মিলিয়ে। প্রত্যেকটা সময় নট রিচেবল। সোশ্যাল মিডিয়াতে যেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল সেখানে আমি ভিজিট করি, সেখানে তার প্রোফাইল যেটা রয়েছে, দের ইজ নো ডিপি, জানি না ব্লক করেছে না কি, ইভেন এরকমভাবে বেশ অনেকবার ট্রাই করেছি ফোনে। একটা নাম্বার তোমার কতক্ষণ রিচেবল হবে না, 1-2 ঘন্টা হতে পারে। আমি তারপরেও 2-3 দিন ট্রাই করেছি, ভদ্রলোককে পাইনি। ভদ্রলোক ইজ লাইক খাওয়া পুরো। এখনো পাওনি? না, এখনো পাইনি। তো এরকম টাইপের কিছু রেকর্ডিংস রয়েছে কিউরিও ফাইটে, এটা একটা নয়, এটা আমি একটা বললাম তোমাকে, এরকম বেশ কয়েকটা রয়েছে যেগুলো আমি আপলোড করতে পারিনি, এটাই ব্যাপার। মানে প্রচণ্ড, মানে আজ পর্যন্ত আমরা আমাদের এই পডকাস্টে কে পডকাস্টে ঘটনা কম শুনেছি, গল্প বেশি শুনেছি, ঠিক আছে? কেন গল্প বলছি? কারণ তারা অন্যদের কাছ দিয়ে গল্প নিয়ে এসে তারা গল্পটা বলে। ঘটনা যেটা শুনছি তোমার কাছে একদম একটা মানে জিনিসটা আজকে শুনলাম। আমরা অফ দ্য ক্যামেরা যে ধরনের মস্তি বা কথাবার্তা হাসি খুশি থাকি, বিশ্বাস করে আমি বুঝতে পারিনি। এটা আমার কাছে মনে হয় ভুল হতে পারে। যত মানে মানে এইসব নিয়ে কথা বলছি, অফ দ্য ক্যামেরা বিশাল খিল্লি করছি, সেসব আলাদা ব্যাপার। আমার মনে হয় দুটো জিনিসকে ব্যালেন্সে রাখা উচিত। অবশ্যই। আর আমি কেন মনে রাখি না কোনো কল রেকর্ডিং এর কোনো ঘটনা, নিজের কোনো ঘটনা মনে রাখি, মানে কেউ বললে আমি জায়গার নাম দিয়ে আমি ঘটনাটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারবো, যখন কেউ লিঙ্ক চায় কোনো নতুন দিই তাদেরকে, তো আমি মনে রাখতে পারি জায়গার নাম হিসেবে। আমি ওই জন্যই জায়গার নাম দেওয়াটাকে স্টার্ট করেছিলাম, কোন জায়গার ঘটনা ওখান থেকে রিলেট করে আমি লিঙ্ক ফিঙ্ক মনে রাখি, ঘটনা দিয়ে মনে রাখি না। কারণ যদি এর মধ্যে পুরোপুরি ঢুকে যাই বাঁচতে পারবো না। প্রত্যেকটা ঘটনা, এত মারাত্মক মারাত্মক ঘটনা যেগুলো রয়েছে কিউরিও ফাইটে, সেই ঘটনাগুলো যদি আমার সবসময় ভেতরে চলতে থাকে, আমি সেগুলোকে যদি ভুলে না যাই, তোমার ধরো ব্রেকআপ হলো, ব্রেকআপের যে পেনটা, ঠিক আছে, সেটাকে যদি তুমি বারবার আউড়ে যাও, তোমার কষ্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর এখানে তো যদি আমি সেরকম অ্যাসপেক্টটা ধরি, ধরো 500 বার ব্রেকআপ হচ্ছে, 500 বার ব্রেকআপের যে পেনটা, সেটাকে তুমি নিজের মনের মধ্যে কনস্ট্যান্ট আউড়ে যাচ্ছ, তো তোমার লাইফটা আনবিয়ারেবল হয়ে যাবে। দ্যাটস ওয়াই মনে রাখি না, বা অফ দ্য ক্যামেরা আমি এইসব নিয়ে কথাও বলি না। আমরা এবার থেকে একটু বেরোই, অ্যাজ ইউ উইশ। তো বেরিয়ে গিয়ে তুমি তো কলকাতায় তো ঘুরেছো, কলকাতায় হ্যাঁ, কলকাতার ছেলে কলকাতায় ঘুরবো না কেন? তো কলকাতায় প্রচুর অনেকগুলো হন্টেড প্লেস আছে, আচ্ছা, সব থেকে হন্টেড কোনটা লেগেছে এবং ভিজিট কোথায় করেছো? ভিজিট তো বেশ কয়েকটা জায়গায় করেছি, পুতুল বাড়িতে গেছি। পুতুল বাড়ি গেছো? হ্যাঁ, বাহ। আমার ব্লগ আছে ভাই পুতুল বাড়িতে। পার্কস্ট্রিট সেমেট্রিতে গেছি, পার্কস্ট্রিট সেমেট্রিতে 2018-তে গেছিলাম। তারপর রিসেন্টলি 2024-এ, কালকেই, পরশু দিন, 6 বছর পর আবার পার্কস্ট্রিট সেমেট্রিতে যাই। তখন তো টিকিট কাটোনি, এখন টিকিট কেটেছো, এটাই তফাৎ হতে পারে। তখন কেন টিকিট? দুবারই টিকিট কেটেছি। তখন তুমি গেজের টিকিট ছিল? হ্যাঁ, তখন তোমার কত, আমি যদি খুব ভুল না করি, ক্যামেরা নিয়ে 50 টাকার টিকিট ছিল, আর যদি কেউ পার্সন ঢোকে ইন পার্সন 10 টাকা। এখন সেটা দেখলাম 20 টাকা করে দিয়েছে, ঠিক আছে, এটা ডিফারেন্স। বাট সিমেট্রির ভেতরে যে পরিবেশটা সেটা সিমিলার। ওখানে আমার যে এক্স গার্লফ্রেন্ড ছিলেন, তার সাথে তো গেছিলাম, সেখানে গিয়ে কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য আমি 6 বছর পার্কস্ট্রিট সেমেট্রিতে যাইনি। জানা যায়, সেটা অন্য কখনো বলবো, একদম সেটা আজকে আনতে চাইছি না। পুতুল বাড়িটা একটু আমাদের যদি বলো কেমন লাগলো? মানে অনেকে গাছ সময় পরিবেশ আছে ভাই, আর আমার লোক টোক থাকে, বাইরে পোস্টার লাগানো যে এখানে কোনো এরকম নেই, ওই নেই। পুতুল বাড়িতে যখন বিশ্বাস গেছিলাম, হয়? বলছি, পুতুল বাড়িতে যখন গেছিলাম তখন আমি, আমার বন্ধু বুবাইদা, ঠিক আছে, শ্যুট করবো, ব্লগ বানাবো, ঠিক আছে, ভিউজ পাবো, সেই হিসেবে গেছি, যেটা থাকে বেসিক্যালি। তখনও কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং চলছে, অতটা মানুষের সামনে যায়নি। তো আমরা বিভিন্ন ধরনের ইন্টারেস্ট আছে, প্যাশন আছে, তো এরকম টাইপের জিনিসপত্র করতাম। এবার ওখানে গিয়ে এক ভদ্রলোকের সন্ধান পাই, ওখানেই থাকেন। উনি হচ্ছেন ডুবুরি, ঠিক আছে, মানে গঙ্গায় যে লাশগুলো, বেভারিশ লাশগুলো, বা ধরো কেউ তলিয়ে গেল, তো গঙ্গায় ডুব মেরে লাশ তোলেন উনি। আমি একটা লোককে পেয়েছি, তার সাথে গেছি পুতুল বাড়িতে। ফার্স্টে নিচে একটা গেঞ্জির কারখানা টাইপের রয়েছে, আস্তে আস্তে উঠছি, আর সিঁড়িগুলো তো কাঠের, টাক 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 করে আওয়াজ হচ্ছে। ওটাই একটা স্পুকি ফিলিং, পুরোনো এরকম বাড়ি নর্থ কলকাতার বুকে, যেটা আমি ব্লগটাতে বলিনি, যেটা আমি পরে বেরিয়ে আমরা দুই বন্ধু ডিসকাস করে পাই। ওখানে খুব কোল্ড স্পট এবং হটস্পট অনুভূত হয়, ঠিক আছে, এটা আমি জানি না
প্যারানর্মাল অ্যাসপেক্টে যদি বলি এটার কিছু থিওরিজ রয়েছে, বাট অ্যাকচুয়ালি ওরকম টাইপের স্পট ভিজিবল হয়েছিল। ওপরে গেছি, ওপরে গিয়ে গালাগালি ফালাগালি দিয়ে দিয়েছে আমাদেরকে, বলছে এখান থেকে বেরিয়ে আনে, এইসব হবে না এখানে। তো বেরিয়ে আসছি, ওই সব শুনেই বেরিয়ে এসেছি, ঠিক আছে। আমার একটু আর্গুমেন্ট হয়েছে, হ্যাঁ সবাই তো ইউটিউবে যায়। তখন তো বুঝতাম না যে মানে যারা ওখানে থাকেন তাদের জন্য তো ধরো তুমি প্রত্যেক সময় ব্লগার্সরা আসছে, প্রত্যেক সময় কেউ ভিডিও তুলতে যাচ্ছে, তাদের পক্ষেও তো লাইফটা সাস্টেন করাটা ডিফিকাল্ট না। সবসময় তোমার বাড়িতে আউটসাইডাররা ঢুকছে, অ্যাজ আ হিউম্যান বিং তো তাদের তো প্রবলেম হচ্ছে। এবার সেটা হয়তো বোঝার সেন্স তখন ছিল না, তখন সবে সবে যেহেতু শুরু হয়। এবার অনেকে বলে আমি তো ঘটনা শেয়ার করি, পার্টিকুলার হোটেলটার নাম কেন বলা হয় না ঘটনাটা। হ্যাঁ এটা জানি যে হয়তো অনেকে সেখানে নামটা জেনে গেলে হয়তো যাবেন না, কিন্তু যিনি বিজনেস করছেন, যিনি ওনার, তিনি তো অনেক কষ্ট করে পরিশ্রম করে সেই জায়গাটা তৈরি করেছেন, সেই হোটেলটা। এবার একটা দুটো রুমে প্রবলেম থাকতেই পারে, বাট ধরো সেই লোকেশনটা রিভিল করা হলো, তাহলে তো তার ব্যবসাটাও মার খাবে, তাই না? এত কিছু ভেবে আমাদেরকে কন্টেন্টটা দিতে হয়, কারণ একটা তুমি যখন ঘটনা দিচ্ছ তোমার ঘরে। আমিও ভেবেছি, আমি সত্যি কথা বলি যে কৌস্তব যদি আজকে দেয় তাহলে তো অনেক মানুষ এই জিনিসটা সচেতন হয়ে যাবে, কিন্তু তুমি আজকে জিনিসটা ক্লিয়ার করলে খুব ভালো লাগলো। এটা তো তোমাকে তো সব দিকটা দেখে তোমাকে জিনিসটাকে আপলোড করতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াটা খুব সাংঘাতিক পাওয়ারফুল একটা টুল। সেই টুলটাকে তুমি কিভাবে ইউজ করছো সেটা তোমাকে দেখতে হবে। এবার অনেকে বলতেই পারে গল্প দিচ্ছে, এইসব হয় না, হয় না, গল্প ভেবে শুনুন, সত্যি ভাবতে হবে না। আমি কাউকে বলছি না তো ভাই সত্যি হিসেবে শোনো, যেটা হয়েছে সত্যি হিসেবে আমরা আপলোড করেছি, মানা না মানা আপনাদের ওপর। তো বেরিয়ে আসছি, গালাগালি খাইছি, খেয়ে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার সময় সাডেনলি মনে হচ্ছিল, মানে ওটা সিক্স সেন্স বলে কিনা জানি না, আমার মনে হচ্ছিল যে এখান থেকে যদি আমরা এই মুহূর্তে বেরিয়ে না যাই আমাদের খুব বড় ক্ষতি হতে পারে। দুজনেরই সেম আমার মনে হয়েছে, মনে হচ্ছিল যে আমাদের প্রেজেন্সটা ওখানে কেউ চাইছে না, ঠিক আছে। আমি কিন্তু চোখে কিছু দেখিনি বা ফিল করিনি, এই যে আঁচড় ফাঁচড়ের ব্যাপার বলছিলাম সেই সব কিচ্ছু হয়নি, ছিলামই তো 5 মিনিট। তো সেখান থেকে বেরিয়েছে, তো ফিল তো একটা স্পুকি ফিল হয়েছে, কোল্ড স্পট হটস্পটের ব্যাপারটাও হয়েছে, বাট দেখিনি চোখে কিছু। তো আমি এটাকে হন্টেড বলবো না বলবো আই ডোন্ট নো, নাও হতে পারে আবার হতেও পারে। আর পার্কসি সিমেট্রি ইজ ভেরি নেগেটিভ, প্রচণ্ড। মানে আর আমি বলবো কোনো কাপেলের অ্যাটলিস্ট পার্ক স্ট্রিট সিমেট্রিতে গিয়ে প্রেম করাটা উচিত না, খুব বাজে ইম্প্যাক্ট পড়তে পারে এটার। কারণ যখন তুমি ওখানে, এটা একটু বলছি ঠিক আছে, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, ওখানে গিয়ে অনেকে হাত ধরে ঘুরে বেড়ান, কোয়ালিটি টাইম। এবার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাওয়ার জায়গা গ্রেভিয়ার্ড নয় আমার মনে হয়। কবরের ওপর বসে কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কিস করছেন বা সামথিং লাইক দ্যাট, সেই জিনিসগুলোর মানে এবার করা না করা তাদের ব্যাপার, বাট আমার মনে হয় সেই জিনিসপত্র যেগুলো এইগুলো হয়, এই অ্যাক্টিভিটিগুলো তুমি তাদেরকে প্রভোক করছো। তাদের কবরের ওপর বসে তুমি যখন চুমু খাচ্ছ তোমার গার্লফ্রেন্ডকে, তো একটা টেন্ডেন্সি আমি যেটা লক্ষ্য করেছি আমার নিজের কিছু বন্ধুবান্ধবদের মধ্যেও হয়েছে, ওখান থেকে আসার পর ম্যাসিভ ঝগড়া হয়, ব্রেকআপ হয়ে যায়। এবার এটা দুটোকে কানেক্ট করাটা জানি না কতটা, বাট আমি মেজরিটি অফ কেস এরকম পেয়েছি যে ওখানে গিয়ে এরকম টাইপের কিছু করেছে, গল্প হয়ে গেছে। কৌস্তব অ্যাজ আ ফ্যান আমার কিছু প্রশ্ন আছে, অ্যাজ আ র্যাপিড ফায়ারে আমি মতো করে তোমাকে। ফার্স্ট অফ অল ফ্যান আমাদের হয় না, ফ্যান শাহরুখ খানের হয়, তো অ্যাজ আ ফ্রেন্ড জিজ্ঞেস করতে পারো। প্রথম হচ্ছে গার্লফ্রেন্ড, কি মানে সেটা কি, হ্যাঁ কি না, মানে আছে কি নেই? আপাতত নেই। তোমার কাছে ভালোবাসাটা কি? কঠিন কোশ্চেন। ভালোবাসাটা কি? ভালোবাসা মানে হচ্ছে স্যাক্রিফাইস, প্যাশন, একসাথে থাকা, নাও থাকা হতে পারে। আমরা একসাথে না থেকেও কাউকে ভালোবাসতে পারি, বাট চাইবো যে ভালোবাসার মানুষ সাথে একসাথে থাকে আমার। আর এটা কিন্তু আমি ইউনিভার্সাল, মানে বাবা মা, মা, প্রেমিক প্রেমিকা সব অ্যাসপেক্ট থেকেই বলছি। বন্ধুত্ব। যদি আমি 1 আর 2 যদি জিজ্ঞেস করি, প্রথমে 1 আর 2তে তুমি যদি নাম্বার ওয়াইজ জিজ্ঞেস করি, ভালোবাসা আর টাকা কোনটা আগে কোনটা পরে?
দুটোই ইম্পর্টেন্ট লাইফে। তাও এর থেকে এই দুটোর মধ্যে সব থেকে আগে কোনটা? ভালোবাসা। টাকাটা ইম্পর্টেন্ট না সেরকম? ডেফিনেটলি, বললাম তো দুটোই ইম্পর্টেন্ট, বাট তুমি যদি আগিয়ে রাখতে বলো কোনো কিছুকে, আমি ভালোবাসাকে আগিয়ে রাখবো। বাহ। আর একটা জিনিস কৌস্তব, তুমি তো কল রেকর্ডিং করো, ভূত নিয়ে অনেক আলোচনা হয়। সাপোজ ধরো তোমার হাতে একটা কোনো পেতনি ভূত তোমার পেছনে লেগে গেছে, যে কৌস্তব আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে আমি প্রেম করবো, তা তুমি কি রাজি হবে? মানুষদের সাথে প্রেম করতে ভয় লাগে, ঠিক আছে, পেতনির সাথে দূরের কথা। খুব ভালো উত্তর দিলে। অ্যাজ এ ইউটিউবার তুমি তো অন্য ইউটিউবারদেরও তুমি ফলো করে থাকো। আমি একজন করে নাম বলি, তুমি তাদেরকে বলো। তাদেরকে কি বলবো? মানে তাদেরকে তোমার কেমন লাগে, মানে যদি 1 থেকে 10 আমি রাখলাম, তুমি 10-এর মধ্যে থেকে তাকে যদি তোমার মতো করে তুমি যদি তাকে ভাবো। বঙ্গাই 8.7, সিনেবাব 8, বিয়ার বাইসেপ 9, বিবিকি বাইন্স 10। আমি ওকে দেখে মানে খুব, মানে 2016 তখন ইউটিউব সবে সবে এসছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোনও পেয়েছি তখন। আমি বিবিকি ভাইন্সের ভিডিওই দেখতাম শুধু। বলা হয় ইউটিউবের শাহরুখ খান ওকে বলা হয়, ঠিক বলা হয়? ডেফিনেটলি বলা হয় যেতে পারে। ইউটিউবের শাহরুখ খান, বিবিকি ভাইন্স। তাহলে আশিস চঞ্চলানি? সালমান খান। খুব স্মার্ট, খুব ভালো লাগলো। আর আমরা এবার বাংলায় ফিরে আসি। একজন হচ্ছে ঋত্বিক অধিকারী, খুব এখন দেখা যায় হালকা টেক 500 কোটি, এটা খুব এনার্জেটিক, কেমন লাগে? বিশাল ভালো লাগে ঋত্বিককে আমার। ওর টেক রিভিউ দেখি, ঠিক আছে, আর ওর একটা পার্টিকুলার ভিডিও ছিল, সেটা হচ্ছে পারমিতাকে নিয়ে, ওটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এছাড়া তো করতেই থাকে, যে একটা হন্টেড হাউসেও গেছিল হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের, ওটাও খুব ভালো ভিডিওটা ছিল। ইভেন টেক নিয়ে যে ভিডিওসগুলো বানায়, ভাল লাগে ওকে, বেশ ভাল লাগে। আর ইউটিউবে কি কেরিয়ার হতে পারে? ডেফিনেটলি হতে পারে, বাট তুমি যদি ইউটিউবে আসো টাকা কামাবো এই টেন্ডেন্সি নিয়ে, তাহলে হয়তো সাস্টেন করতে পারবে না। কারণ আমি যখন 2019-এ প্রপারলি ইউটিউবে আসি, মানে কন্টেন্ট বানানো, প্ল্যানিং, এই সেই, বাট আমি ফার্স্ট ইউটিউব থেকে টাকা পেয়েছিলাম 2021-এ, যদি খুব ভুল না করি। প্রায় 2 বছর ধরে করার পর তখন হাতে একটা টাকা এসেছিল। তো টিউশন পড়াতাম, সেই টাকা পয়সা জমিয়ে ক্যামেরা কিনেছিলাম। বাড়ি থেকে মা একটা ল্যাপটপ কিনে দিয়েছিল পড়াশোনা যাতে সুবিধা হয়। তো আগে যখন একটা পিসি ছিল, পুরনো সেট আপ, তো সেখানে একটা ভিডিও এত ল্যাগ করতো, একটা ভিডিও 5-6 মিনিটের, সেটা এডিট করতে 16-17 ঘন্টা লেগে যেত। তো সেই এডিট করে আপলোড করা, প্রত্যেকটা ভিডিওতে তখন ভিউজ আসতো না। তো সেই সব করার পর এবার আমরা শুরু করেছিলাম অনেকে, এবার অনেকে ছেড়ে দিয়েছিল। তো তোমাকে লেগে থাকতে হবে বস। তো লেগে যদি থাকো, এখনকার দিনে দাঁড়িয়ে ইউটিউবকে তুমি অ্যাজ আ কেরিয়ার অপশন নিতেই পারো। আর একটা জিনিস আমরা দেখি মাঝে মাঝে যে বিদেশি ভূতের বইগুলো খুব ভয় লাগে। তোমার লাগে এখনো ভয়? টার্কিশ মুভিগুলো ভয় লাগে। ভয় লাগে। আমাদের ইন্ডিয়াতে কি এত যে তোমার মতো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তাদের কাছে এত গল্প, এত স্টোরি আছে, তাও আমরা বাংলা বা হিন্দিতে যেগুলো ভূতের হয় প্রচণ্ড হাসি পায়, বিশ্বাস করো। হাসি পায় কেন? 1920 দেখবে ছোটবেলায়? না, সেটা কিন্তু আমি দেখেছি। তাহলে তুমি কি জানো 1920 কিন্তু বি গ্রেডেড প্রথমে ধরা হয়েছিল, তারপর ওটা হিট হওয়ার পর কিন্তু দেখো অনেক কাল্ট ক্লাসিক মুভি আছে যেগুলো আগে অতটা রেসপন্স পায়নি, বাট তারপরে কাল্ট ক্লাসিক হয়ে গেছিলো, ঠিক আছে, সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ইট ইজ আ মাস্টারপিস। ধরো তুমি কোনো কাজ করছো যেটা তোমার টাইমের থেকে অনেকটা আগিয়ে, তো অডিয়েন্সের সেই মানসিকতা বা সেই গ্রহণ করার যে টেন্ডেন্সি, সেটাকেও তো তৈরি হতে হবে, তারপরে সে তোমার কাজকে অ্যাকসেপ্ট করবে। তো দেখবে যে অনেক মুভি আছে যে মুভিগুলো আগেকার দিনের মানুষ বা আগে যখন রিলিজ করা হয়েছিল তখন অতটা পাত্তা পায়নি, বাট তারপর লোকজনের সেই মুভির জন্য যা ক্রেজ, সেটা অতুলনীয়। তো এটা অডিয়েন্সের ম্যাচুরিটির ওপর ডিপেন্ড করে অনেকটা। আর কেন তৈরি হয় না মুভি যদি আমি বলি এখনকার দিনে দাঁড়িয়ে, সত্যি কথা বলতে হরর মুভির মধ্যে তুমি কয়েকটা অ্যাসপেক্ট দেখতে পাবে। ফার্স্ট অ্যাসপেক্ট হচ্ছে হরর মুভি না মুভিটা সেক্স নিয়ে তৈরি, বোঝা যায় না, ঠিক আছে, ওই সেম ঘিসা পিটা প্লট, সেটা হচ্ছে কোথাও একটা গেল, চৌকিদার হচ্ছে বাহাদুর, লণ্ঠন হাতে রয়েছে, আর মেয়েটা
জানে ওখানে গেলে বাঁশটা খাবে, বাট ওই মধ্যে ছুটবে, সরি এই জায়গাটা বিপ করে দিও, ওই জঙ্গলের মধ্যে ঢুকে যাবে। কেন ভাই? আর কোনো প্লট নেই। আমরা ডেফিনেটলি, আমাকে কয়েকজন বলেওছেন অ্যাজ ওয়েল, কিউরিও ফাইটার যে ঘটনাগুলো রয়েছে সেইগুলোর কিছু কিছু ঘটনা এমন রয়েছে সেগুলো নিয়ে যদি মুভি বানানো হয় ডেফিনেটলি সেগুলো হিট করবে। অ্যান্ড আমার মনে হয় যে তোমার যে কমপ্লেন এখনকার দিনের হরর মুভিজ নিয়ে, সেটাও অনেকটা কমপ্লেনটা থাকবে না। বিশ্বাস করো, তোমার গল্পগুলো ঘটনা, ঘটনাগুলো যখন মানুষ বলে, বিশেষ করে আমি পুরো ঢুকে যাই সেখানে, চোখ বন্ধ করে যদি ভাবা হয় তাহলে সেই জায়গাটা আমি পৌঁছে যাই। কিন্তু মানুষ যখন একটা সিনেমার দিক দিয়ে যখন আমার মানুষ দেখে, তখন কিন্তু সেই মজাটা দিতে পারে না সেই জিনিসটা। মানে এই জিনিসটা একটা খামতি থেকে যাচ্ছে, মানে এটা আমার কমপ্লেন। তুমি যেটা ভিজুয়ালাইজ করছো, আমাদের মাইন্ডের মতো বা আমাদের ব্রেনের মতো ইমাজিন করার ক্ষমতা, সেটা অনেক ক্ষেত্রেই, আর প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্নভাবে ভয় পায়। তুমি ধরো একটা পার্টিকুলার জিনিস দেখে ভয় পাচ্ছ, ধরে নিচ্ছি চিরুনি, চিরুনি দেখে তুমি ভয় পাচ্ছ। কেন ভয় পাচ্ছ? ছোটবেলায় তোমার মা ওই চিরুনি দিয়ে তোমাকে অনেক পেটিয়েছে, দ্যাটস ওয়াই ওটা ভয়ের ট্রিগার পয়েন্ট। আবার অনেকে আয়না দেখে ভয় পায়, কারণ আয়নাতে সে এমন কিছু একটা দেখে নিয়েছে সেটা সে জীবনে ভুলতে পারেনি, হয়তো নিজের জায়গায় অন্য কাউকে দেখে নিয়েছে। তো আমাদের প্রত্যেকটা মানুষের ভয়ের যে প্যাটার্নটা, ভয় পাওয়ার যে প্যাটার্নটা অনেক ক্ষেত্রে সিমিলার, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের কাছে ভয় পাওয়ার প্যাটার্নটা ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে হয়তো কালেকটিভলি এমন কিছু তৈরি হচ্ছে না যার জন্য প্রত্যেকটা মানুষ ভয় পাচ্ছেন না। ঠিক আছে, শুধু জাম্পস্কেয়ার দিলে তো ভূতের মুভি হবে না, তোমাকে তো আরও গল্প দিতে হবে তার মধ্যে। আর মানুষ সব থেকে বেশি কানেক্ট করে স্টোরির সাথে, তো সেই জিনিসটা মিসিং এখনকার দিনের হরর মুভির অ্যাসপেক্টে। আর আজকের পডকাস্টের শেষ প্রশ্ন হবে, তারপর আমাদের শেষ করব। জীবনে কি কোনোদিনও প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে ইচ্ছুক? নিজের সাথে যা যা ঘটেছে তো সেখান থেকে তো বুঝতেই পারি যে এরকম টাইপের একটা ওয়ার্ল্ড বিলং করে, আলাদা করে খুঁজতে যেতে চাই না। আমার মনে হয় যে প্যারানর্মালের যে অ্যাসপেক্টটা সেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। যদি সেই লেভেল অফ মানে সেনসিটিভ তুমি যদি হও, ঠিক আছে, অনেকের দেখবে খুব অল্প কিছুতে অ্যালার্জি হয়ে যায়, অনেকের হয় না। চিংড়ি মাছ খেলে অনেকের অ্যালার্জি হয়, অনেকের হয় না। তো আমার মনে হয় প্যারানর্মাল অ্যাসপেক্টে ঢোকার যে ব্যাপারটা বা প্যারানর্মাল ফিল করার যে ব্যাপারটা, সেটা অনেকটা অ্যালার্জির মতো। অনেকে খুব সেনসিটিভ হয়, অনেকে হয় না। সেনসিটিভ যখন কেউ হয়ে যায় তখন তো তাদের কাছে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডই খুলে যায়। না, আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন অ্যাজ সাচ হতে চাই না। থ্যাংক ইউ সো মাচ কৌস্তব, থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট এটা একটা জিনিস জিজ্ঞেস করা, প্রত্যেকটা আমি গেস্টদের জিজ্ঞেস করি, কে পডকাস্ট কেমন লাগলো তোমার? ভালো লেগেছে, আর এখানে যে চিল অ্যাম্বিয়েন্স রয়েছে সেটা আরও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর যাওয়ার আগে কিছু জিনিস গিফট আছে তোমার জন্য, প্লিজ একটু দে। চলে এসেছে, পুরো ছুড়ে গেল এখান থেকে। আচ্ছা, বঙ্গেনজির তরফ থেকে আমাদের একটা, আমাদের ফ্যাশন পার্টনার, তো তোমাকে এটা দেওয়া হয়েছে। সুন্দর একটা টি শার্ট, তুমি যদি খুলে দেখতে চাও খুলে দেখতে পারো। টি শার্টটা খুলে দেখবো? হ্যাঁ, খুলে দেখতে পারো, কোনো ব্যাপার না। আমার দ্বারা খোলা সম্ভব না, এরকম ব্যাপার, এখানেও ভৌতিক ব্যাপার স্যাপার হচ্ছে, বুঝতে পারছো তো? না, বের করো, দেখো। ও নাইস। এটা পেছন দিকটা, এটা সামনের দিকটা? সামনের দিকটা ভালো, বেশ। ব্ল্যাক টি শার্ট তো ভালো লাগে খুব আমার। তো ফেভারিট কালার আই থিঙ্ক। ফেভারিট কালার, বাট পরি না খুব একটা। পড়ো না। আর একটা আমার তরফ থেকে একটা গিফট আছে ভাই, গিফটটা দে একটু। প্যাকেজিংটা খুবই ভিনটেজ টাইপ। আচ্ছা, তুমি একটু খুলে যদি দেখো, এটা আমার মনে হয় খুব ভালো হবে। ওকে, তুমি একটু খুলে দেখো। তুমিই খুলে দাও এটা। আমি খুলবো? এটা সাইড করে দিই। এটা আরে নাইস, ছোট্ট গিফট। আরে ভেরি গুড। একটু দাঁড়িয়ে, ওকে, এই নাও ভাই। ফার্স্ট টাইম কেউ আমাকে পোর্ট্রেট দিল। অ্যাবস্ট্রাক্ট না এটা? একটু কিছু ধরা আছে, এটা আমার নিজের মতো করে করা। কালার, তোমার মধ্যে যে আমি কালারফুল কথা বলে বুঝতে পেরেছি, ডার্কনেসটা আছে কিন্তু একটু ডাউনে আছে।
এই জন্য খুব ডাউনে সুন্দর রেখেছি। হয়েছে এটা। ডাউনে ডাক এটা আমি ভেবে চিন্তে আমি করা। খুব ভালো হয়েছে কৌশিক, আমার you এটা so পেয়ে much. খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলার নেই, থ্যাংক ইউ কৌস্তভ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আমাদের আজকে গেস্ট কৌস্তভ কুমার দ্য অনলি ফাউন্ডার অফ কিউরিফাইড। থ্যাংক ইউ। কৌস্তভ আড্ডা অ্যাজ ওয়েল। আর ক্যামেরার ওই পারে কিংশুক সেন। থ্যাংক ইউ সো মাচ।